সবার কাছে। আচ্ছা, সবাই বলুন তো, আমি একটু মাইন্ডসেট নিয়ে আমি একটা কথা বলবো। মানে আমার নিজের থেকে আমি এই প্রেরণাটা আমি সবাইকে একটু শেয়ার করতে চাই। হয়তো সবার কাজে লাগতেও পারে। আহ, আচ্ছা, আপনি যে বিল্ডিং এ আছেন, যে বিল্ডিংটা কয়বার তৈরি হয়েছে? যে যেখানে আছেন, তো সবাই সবার বাসায় আছেন বা ভারতীয় বাসায় যে যেখানে আছেন, বলুন ওই ওই বিল্ডিংটা কয়বার তৈরি হয়েছে? কেউ বলতে পারবেন? আমাদের গ্রুপে হয়তো 13 মেম্বার আছেন। একবারই। একবার। আচ্ছা, কেউ আছেন অন্য? প্লিজ আমাদের গ্রুপে সবাই শুনতে পাচ্ছেন কিনা? জি জি শুনতে পাচ্ছি, একবার তৈরি হচ্ছে, একবারই তৈরি একবার হয়েছে। তৈরি হয়েছে। দেখুন, কামরুজ্জামান মনে হয় লাইনে আছেন। আচ্ছা, কামরুজ্জামান বলুন তো, কয়বার তৈরি জি হয়েছে একটা বিল্ডিং? বিল্ডিং তো ভাই এটা তো ডিপেন্ড করে কয় বছর থাকবে তার উপর নির্ভর করে, ঠিক না? না না, কারণ আমিও তৈরি থাকি। হচ্ছে, এটা এটা খুবই একটা সিরিয়াস একটা কোশ্চেন, জি যেটা জি। সবার জন্যই কাজে আসবে। একটু হ্যাঁ, ভাবুন। সাধারণত একবার করে। একবার তৈরি হয়েছে। এনিওয়ান মোর বলতে পারেন? ফারুক স্যার আছেন? ফারুক স্যার ভাই বলুন আমি তো। বিল্ডিং এ থাকি না। স্যার বলুন তো, একটা বিল্ডিং কয়বার তৈরি হয়? আপনার বাড়িটা স্যার, ফারুক স্যার, কয়বার আপনি তৈরি করছেন? একবার। একবার। ন, যদি আমি বলি স্যার বিল্ডিংটা 2বার তৈরি করছেন আপনার বাড়িটা, এটা কি ভুল হবে? হয়তো অনেকে একটা কনফিউজ, মানে কিভাবে, হাউ পসিবল হ্যাঁ, একটা হতে বিল্ডিং পারে নাকি? কিভাবে হ্যাঁ, 2বার তৈরি হয়? তা প্রথম শুনুন, দিক আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, প্রথম দিক আমি যেটা বলছি এইটাই রাইট, এবং এইটাই সবাই একটু মনোযোগ সহকারে শুনুন। একটা বিল্ডিং 2বার তৈরি হয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ সেটাই। এটা কিভাবে? তা শুনুন, প্রথম যে বিল্ডিং আপনার 2বার তৈরি হয় কিভাবে? আপনি প্রথম তো আপনার যে, মনে করেন একটা প্লট আপনার 5 কাঠা বা 8 কাঠা একটা প্লট নিলেন, জমিটা, এবং ওইখানে আপনি যে বিল্ডিংটা করবেন, ওইখানে সে তখন কি করে আপনার প্রথম মাইন্ড সেটা, প্রথম আপনার ব্রেইন, এবং সেখানে আপনার কয়টা রুম হবে, কয়টা ওয়াশরুম হবে, কয়টা কিচেন হবে, কোনটাতে স্টার কিচেন হবে, নানান এই জিনিসগুলো প্রথম আপনার ব্রেইনে তৈরি হয়। ব্রেইনে তৈরি হয়ে তারপরে তো আপনার ব্রেইনে নিয়ে তো আপনার তারপর শেষে আপনি তো আপনি আর্কিটেক্ট ডিজাইনটা করেন, তারপরে না হয় আপনি ফাইনালে আপনি স্ট্রাকচারালে যান। কিন্তু প্রথম তো বিল্ডিংটা আপনার তৈরি হয় একবার ব্রেইনে, তারপর আপনার প্র্যাকটিক্যালে। তাহলে যে কোনো বিল্ডিং তৈরি হয় 2বার। কথাটা কেন বললাম? যে ফার্স্ট হ্যাজ টু বি মাইন্ড সেট আপ। আমি জানি না, হয়তো স্যার আবার কি বলছেন বা আমি মোটিভেশন দিচ্ছি বা কিছু, হয়তো উপকারে কারো, হয়তো উপকারে আসতেও পারে, না আসতে পারে। যে আমার যেটা আসছে সেইটা আমি শেয়ার করছি, শেয়ার করার চেষ্টা করছি সবাইকে। যে যে কোনো কাজ যদি আমরা মাইন্ড সেট আপ করে নিতে পারি, যেমন আমি ঠিক বিল্ডিং এর মতোই আমি একটা মাইন্ড সেট আপ করে নিয়েছি, এইভাবে করব, এইভাবে করব, এইগুলি হবে, বিভিন্ন ম্যাটেরিয়ালস সংগ্রহ করা, আপনার যে ইনস্ট্রুমেন্ট গুলো, যে প্রজেক্ট গুলো, বিভিন্ন নানান দিক দিয়ে, হ্যাঁ এই কাজটা আমি করবো, আমি মাইন্ড সেট করে নিয়েছি, তারপরে আমি এখন আগাচ্ছি, আমি কাজ করছি। আর আমি যদি মাইন্ড সেট নাই করে নিতাম ওখানে, তাহলে আমি হয়তো ক্লাস করলে করলাম, না করলাম, হয়তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু ক্লাস একদিনে মিস হয়, এবং অন টাইমে আমি যতগুলো কাজ আছে সবকিছু সেরে আমি আমি আমার ক্লাসে আমি অন টাইমে আমি উপস্থিত থেকেছি, শেখার জন্য, জানার জন্য। তো সবাই যদি এইরকম যদি সিরিয়াসনেসটা থাকেন, আপনি মাইন্ড সেট করে নিতে পারেন যে এটা শিখবো কিভাবে, বিভিন্ন কমান্ড গুলো, বিভিন্ন কাজগুলো নিজে থেকে হোক, অনলাইনে ঘাটাঘাটি হোক, ইউটিউব দেখে হোক, ফ্রেন্ডদের সহায়তা হোক, তাইলেই সম্ভব। তা আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। হয়তো কারো কাজে লাগে, এখনো আমাদের সময় আছে আমাদের এইভাবে সামনে আগানোর, কাজ করা। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আর আমি সবসময় আপনাদের এই কথাটা বলার চেষ্টা করি, কারণ এই কাজগুলো করতে হলে, এই প্রফেশনাল কাজগুলো করতে হলে
সবাই হচ্ছে সব থেকে বেশি এই কনফিডেন্টের জায়গাটাতে ভুগে যে আমি যে কাজ করব মার্কেট প্লেসে একজন ক্লায়েন্ট নিয়ে তার কাজটা কি আদৌ করে দিতে পারবো কিনা, দিলেও বা কি ফিডব্যাক দিবে, হ্যাঁ ক্লায়েন্টের সাথে মেসেজ বা কিভাবে দিব, এই নানান বিষয়গুলো আমরা সবসময় মানে আমাদের দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়। কাজ পাওয়ার ক্ষেত্রে অনেকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে গেলে স্যার কখন অ্যাকাউন্ট করে দিবে তখন অ্যাকাউন্ট করব, আমি করতে গেলে যদি আবার কিছু হয়ে যায় তাহলে কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে ভুগে। এটার মূল সমস্যাই হচ্ছে ওইটা যে কনফিডেন্টটা ওইভাবে না পাওয়া, যে কি হবে না হবে। এখন আমরা যদি ব্যাপারগুলো একটু মানে কয়েকটা ভাবে চিন্তা করি, একটা হচ্ছে যে আপনার যে কাজ সেই কাজটা আপনার জন্য আপনি উপযোগী কিনা, সেই উপযোগিতাটা আপনি যদি ঠিক করতে পারেন যে না হ্যাঁ এই যে ক্লায়েন্ট যে কাজের কথা বলছে এটা আমি করতে পারবো বা আপনার সেই কনফিডেন্টটা আছে। যদি দেখেন যে ওই কাজের মধ্যে কিছু কাজ আপনি পারেন, ধরেন 80% কাজ পারেন, 20% কাজ পারেন না, তো ক্লায়েন্ট কিন্তু আসার সাথে সাথেই সাধারণত একটা বড় প্রজেক্টে বা ভালো একটা প্রজেক্টে রাতারাতি আপনাকে কাজ করে দিতে বলবে না বা দেয় না, বা ক্লায়েন্ট এসেই কাজ দিয়ে দেয় না। এই ছোটোখাটো কাজ হলে ভিন্ন বিষয়, যে 1 ঘন্টার একটা কাজ ছোট্ট একটা মানে ফিক্স করে দিতে হবে একটা সমস্যা, 1 ঘন্টা হয়তো লাগবে বা 2 ঘন্টা লাগবে, সেটা ভিন্ন কথা। অথবা ছোট্ট একটা ফর্ম বানিয়ে দিতে হবে, হয়তো আপনার অল্প কিছু সময় লাগবে। এই ব্যাপারগুলো ছাড়া যখন কোনো প্রজেক্টের ব্যাপার আসে তখন কিন্তু ক্লায়েন্ট রাতারাতি, এই যেমন আপনাদের এই একটা প্রজেক্ট দেখিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে, এই প্রজেক্টটা মানে নেওয়ার জন্য ক্লায়েন্টের সাথে টানা 1 মাস কমিউনিকেশন হয়েছিল। 1 মাস টানা, 1 মাসের বেশি ছাড়া কম না, আপনারা চাইলে দেখানোও যাবে কনভারসেশন। এরপরে ক্লায়েন্ট এই কাজটা দিয়েছিল। তো কাজ দেওয়ার পরে ক্লায়েন্টের সাথে চুক্তি হয়েছিল হচ্ছে $600, মানে $600 পজিটিভ করা। এটা হচ্ছে মূলত ফিগমা ফাইল দিয়েছিল, সেইখান থেকে হচ্ছে পুরো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড করে দেওয়া, মানে পুরো ডেভেলপমেন্ট করা। তো প্রথমে ওই 1 মাসের কমিউনিকেশনে ক্লায়েন্ট কিন্তু বুঝে নিয়েছে যে কাজের জন্য আমি উপযুক্ত কিনা বা পারবো কিনা। তারপরে সে কাজ দিয়েছে। আপনারা তো বুঝেন যে $500-600 $1000 একটা প্রজেক্ট আপনাকে দিতে গেলে ক্লায়েন্ট ভাববে যে আপনাকে দিয়ে আসলেই কাজ হবে কিনা। কারণ তাদের হয়তো বা আপনাকে কাজ দিয়ে তার টাকাটা সে রিফান্ড নিতে পারবে বা ফেরত নিয়ে নিতে পারবে আপনি যদি করে না দিতে পারেন। কিন্তু ফেরত এখানে ক্লায়েন্ট নিয়ে নেওয়াটাই বড় কথা না, তার টাইমটাও এখানে বড় একটা ফ্যাক্ট। যে আপনি নিলেন করে দিতে পারলেন না, তার টাইম ওয়েস্ট, সে এই টাইমটাই নষ্ট করলো। বা তার প্রজেক্টের একটা সময় ছিল যে এই সময়ের মধ্যে সে তার সাইটটা বা তার প্রজেক্টটা সে লাইভ দেখতে চায়, সেই জায়গাটা সে পৌঁছাতে পারলো না। তখন কিন্তু ক্লায়েন্ট টাকা ফেরত নিয়েও কিন্তু তার বড় একটা ক্ষতি হতে পারে বা লস হতে পারে। এই জন্য ক্লায়েন্টরা বড় প্রজেক্ট দিতে গেলে বা ভালো প্রজেক্ট দিতে গেলে আপনার সাথে কমিউনিকেশন করবে, আপনাকে জাজ করবে, আপনাকে বুঝবে, তারপরে কাজটা দিবে। তো এখানে আপনার পজিটিভ দিক হচ্ছে আপনি যখন একটা ক্লায়েন্ট, ভালো একটা ক্লায়েন্ট পাবেন একটা বড় ডিলে যেতে, তখন আপনি যদি মনে করেন এই কাজের 70% বা 80% কাজ আপনি পারেন আর 20% কাজ আপনি পারেন না, তাহলে এইটা কিন্তু আপনার সুযোগ, আপনার অপরচুনিটি, যে এই সময়ের মধ্যে আপনি ক্লায়েন্টের সাথে এমনভাবে কমিউনিকেশনটা চালিয়ে যান যেন ক্লায়েন্ট বুঝে যে না আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, ক্লায়েন্টদের মিথ্যা কথা বলবেন না। আপনি কৌশলে কিছু কথা বলেন, বা আপনি যেটা কৌশলে বলছেন সেটা যদি আপনি মনে করেন যে না এইটা আপনি যে কোনোভাবে উত্তরণ করতে পারবেন বা এই জায়গাটা আপনি পৌঁছাতে পারবেন তাহলে বলবেন। কিন্তু উল্টাপাল্টা কথা কখনো ক্লায়েন্টদের না বলার চেষ্টা করবেন, মিথ্যা বলা, যেটা আপনার না। একজনের ওয়েবসাইট দেখিয়ে দিলেন যে এই ওয়েবসাইটটা আমি করেছি, ঠিক আছে, একেবারে নগদ কথা, হ্যাঁ, কিন্তু আদৌ আপনি করেননি, এই ধরনের কথা বলা। তারপরে ক্লায়েন্টদের বলে দেওয়া যে তোমার এই প্রজেক্টটা আমি মানে ইয়েতেই দিয়ে দিব, ওই কি বলে, আজকে হচ্ছে কি বার, শনিবার না, আমি তোমার প্রজেক্টটা ফ্রাইডেতে দিয়ে দিব। তো আপনি তো বাঙালি ফ্রাইডে মানে বাংলাদেশের ফ্রাইডে বলেছেন, আর ক্লায়েন্ট কিন্তু বুঝেছে তাদের ফ্রাইডে। হ্যাঁ, এখন বাংলাদেশের ফ্রাইডে যে কবে হয় এটা মানে অনেকেই আমরা জানি না। এমন রেসপন্সিবিলিটি যে কথা একটা দিয়েছে,
সে তার মানে তার ব্রেইনে মানে অনেকেরই এটা কিন্তু সবার না, যারা প্রফেশনাল তারা কখনো এরকম করে না, অনেকের ব্রেইনে এরকম নিয়ে নিয়েছে ফ্রাইডে বলেছি তাতে কি হয়েছে, ক্লায়েন্টে না হয় 3-4 দিন পরেই দিলাম বা 2 দিন পরেই দিলাম, পরের দিনই দিলাম। খুবই খুবই মানে আপনার উপর ক্লায়েন্ট এমন একটা ধারণা করবে এটা আপনি কল্পনাও করতে পারেন না। এই যে আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের কাজ করছি, এটা হচ্ছে শিকাগোর একটা ক্লায়েন্ট, ওই যে আপনাদের বলছিলাম ওর কিন্তু এই সাইটে কাজ তো অলরেডি করছি, তেমন কোনো জটিল কাজ না, ইজি কাজ, আপনারাও পারবেন, পুরো প্রজেক্টটাই আপনারা পারবেন, এখানে যে কাজ আছে ওর কাজ কিন্তু করছি, কাজ করে যাচ্ছি। এখন ওই ক্লায়েন্টের সাথে মানে এই কাজ করতে করতে এমন এক্সপিরিয়েন্স হয়েছে ক্লায়েন্টের আরও কিছু কাজ হয়তো আমি পেতে যাচ্ছি, ঠিক আছে, মানে ওর আরও কিছু ওয়েবসাইটের কাজ টাজ আছে, সেগুলো আশা করছি বোধহয় পাবো। হ্যাঁ, তো এটা কেন হলো, কারণ এই ক্লায়েন্টের সাথে আমার ডিল ছিল যে আমি 1 সপ্তাহের মধ্যে ওকে প্রজেক্ট দিয়ে দিব বা করে দিব। তো ক্লায়েন্টের সাথে আমার ওর কাজ চলছে 15-20 দিন, 20 দিন প্রায় এই প্রজেক্ট নিয়ে। তাহলে আপনারা বলতে পারেন তাহলে আপনি 1 সপ্তাহের কথা বলেছিলেন কি হলো? হ্যাঁ, আমি যে 1 সপ্তাহের কথা দিয়েছিলাম সেই 1 সপ্তাহের মধ্যে তাকে যে কাজ দেখানোর কথা ছিল তার আগেই তাকে আমি সেই কাজ দেখিয়েছিলাম, সে সেটা পছন্দ করে তারপর আরও কিছু ভার্সন দিল, আরও কিছু কাজ দিল, এইভাবে কাজ কিন্তু এখন বাড়ছে। তো আরও কিছু এডিশনাল কিছু কাজ দিয়েছে, সেগুলোর জন্য হয়তো কিছু বাজেট টাজেট দিয়ে আরও আগাবে। হ্যাঁ, আচ্ছা, আর আপনাদের বলে দিই এই প্রজেক্টটা কিন্তু আপনারাই পারবেন, খুবই সিম্পল কাজ, এটার বাজেট হচ্ছে মানে যদি মনে করেন খুব বেশি না তাও বলতে পারেন, আবার যদি বলেন যে না প্রজেক্ট হিসেবে ভালো, এটা হচ্ছে $250 প্রজেক্ট, তবে আশা করছি ক্লায়েন্ট হয়তো $350-400 দিবে। হ্যাঁ, এই প্রজেক্টটা কিন্তু আপনারা করতে পারবেন। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে, ও আমি স্ক্রিন শেয়ার করি নাই, সরি আমি স্ক্রিন শেয়ার করছি। আপনারা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আপনারা বলবেন তো যে দেখতে পাচ্ছেন না, আমি তো খেয়াল করি নাই। আচ্ছা, আর এগুলো আপনাদের সাথে এইটা আমার এই জন্য শেয়ার করা, দেখেন আমরা কিন্তু প্রথমে আমরা ছিলাম মানে 20-25 জন, তাই না? এখন কিন্তু এখন আছে হয়তো সবাই ব্যস্ততার মধ্যে হয়তো ক্লাসে যুক্ত হতে পারেনি, কিন্তু এটা কিন্তু মানে শেষের দিকে এটা হয়, মানে মাঝপথে হয়। আমি কিন্তু ব্যক্তিগতভাবে হাফেজি পড়েছি, আপনারা হয়তো অনেকে জানেন। তো মানে এটা এই জন্য বলা যে আপনাদের জাস্ট একটু মোটিভেট করা, আর কিছু না। আমি ঘরটাঙ্গা মাদ্রাসায় পড়েছি। তো আমরা যখন শুরু করেছিলাম আমরা 55 ঘরটাঙ্গা মাদ্রাসা, আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন, অনেক বড় মাদ্রাসা, 55-60 জন মিলে শুরু করেছিলাম। তো শেষমেশ আমরা 8-10 জন হাফেজ হয়ে বের হতে পেরেছি। আর বুঝেনি তাহলে 60 জনের মধ্যে ধরেন 8-10 জন হয়েছে, তার মানে 50 জনই নাই। আর ওর পর থেকে আমি 14 বছর তারাবি পড়িয়েছি, এখনো পড়াই। এই বছর করোনার জন্য শুধু মিস হয়েছে, মানে সব জায়গায় তো তারাবি বন্ধ ছিল, আপনারা জানেন। তো এই এই টানা এই মানে এই তারাবি মানে হাফেজ হওয়ার পর থেকে তারাবিটাও কন্টিনিউ করা, এইটাও বোধহয় এখন আর 2-1 জন হয়তো আছে কন্টিনিউ করছে, আর তাদের মধ্যে আর নাই। তো এটা এই জন্য বললাম, মানে ওর সাথে এটার আসলে যোগসাযোগ খুব একটা খুঁজে পাবেন না, কিন্তু ব্যাপারটা অনেকটা ওরকমই, মানে হাফেজি পড়া আসলে অনেক সাধনার ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার, একটা কঠিন একটা ব্যাপার। তো ওই প্রথম দিকে অনেকেই খুব আগ্রহ নিয়ে শুরু করে, তারপরে যখন 8-10 পারা 15 পারা হয়ে যায় তখন হচ্ছে ওই পড়ার পিছনে তা মনে থাকে না, তখন ওই পেশারে সে আর নিয়ে পারে না, তখন হচ্ছে আস্তে আস্তে মানে ভাগা শুরু করে বা পালানো শুরু করে। তারপরে যখন শেষ দিকে আসে তখন প্যারাটা আরো বেড়ে বেড়ে যায়, তার মানে 20 পারার পর থেকে 20 পারা থেকে 30 পারার মধ্যে প্রচুর পরিমাণে ভেঙে যায়। ধরেন 50% যদি 20 পারা পর্যন্ত যায়, আর দেখা যায় যে 90%ই চলে যায় হচ্ছে 20 বা 25 পারার পরে, ওই সময় হয়ে যায়, কারণ তখন প্রেশারটা অনেক বেশি হয়ে যায়। তো ওই প্রেশারটা নিয়ে যারা টিকে থাকতে পারে তারা হচ্ছে ফাইনালি হয়তো শেষ করতে পারে বা একটা জায়গায় পৌঁছে। তো আমাদের প্রতিটা প্রফেশনাল কাজই এরকম যে আপনি প্রথমে স্টার্ট করবেন, খুবই উদ্দীপনা থাকবে, আপনি মানে আপনাদের মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি যে বেশিরভাগ ট্রেইনিরা প্রথম দিকে আমার সাথে এরকম কমিটমেন্ট করে আসে, স্যার যে করেই হোক এইটা আমি না মানে এইটা করে ইনকাম না করে আমি এখান থেকে যাব না। হ্যাঁ, আমার এখান থেকে ইনকাম করতে হবে, আর্নিংয়ে যেতে হবে, তারপরে হচ্ছে আমি কোনো একটা কিছু ভাববো। বিলিভ করেন এইরকম যারা বলেছে তাদের মধ্যেই আমি বেশি পেয়েছি, তারা আর কন্টিনিউ করেনি, খুব অল্প কিছুদিন ছিল। আপনাদের ব্যাচের মধ্যে ম্যাক্সিমামই এরকম আছেন যারা এখন নাই, তারা মানে মানে অনেকেই এই কমিটমেন্টগুলো করেননি কিন্তু এখনো কন্টিনিউ করছেন। কিন্তু এই কমিটমেন্ট করে যারা আসছিল, যারা অনেকেই বা বেশিরভাগই এখন
কন্টিনিউ করছে না বা নাই। তো এইটা এটা হয় হচ্ছে ব্যাপার যে আপনার ব্যাপারটার সাথে আপনার লেগে থাকার ব্যাপারটা আপনার যখন থাকবে, আপনি এই প্রেশারটা যখন নিতে পারবেন, আপনি কন্টিনিউ যখন করবেন, একটা সময় আপনি আপনার জায়গায় পৌঁছাবেন। তো আমি যা বলছিলাম, যে কথাটা বলছিলাম যে এই ক্লায়েন্টের সাথে কাজ করতে যে মানে ওই যে আমি তাকে মানে ইয়ে ইয়ে মানে সময় অনুযায়ী তাকে আমি প্রজেক্ট ডেলিভারি দেওয়া, তার সাথে যথাযথ যোগাযোগ রক্ষা করা, এই যে ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি। গতকাল রাতে আমি একটু মানে আমার আমার রাতে ইদানিং ঘুমানোর সময় পাই না। গতকাল রাতে একটু ভেবেছিলাম হচ্ছে 2টা বা 2:30টার দিকে ঘুমাবো। তো হঠাৎ করে ক্লায়েন্ট নক দিল যে ও জরুরি কথা বলবে। হ্যাঁ, আমি কিন্তু বিছানায় রেডি, ঘুমানোর জন্য প্রস্তুত। আস্তে করে বিছানা থেকে উঠে আমি আমার কম্পিউটারে বসে গিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু এক্সকিউজ দেখাইনি যে আমি তো বিছানায় চলে আসছি। হ্যাঁ, আমি দেখাতাম। এইটাও কিন্তু ডিপেন্ড করে হচ্ছে অনেক কিছুর উপরে। হ্যাঁ, আর আপনারা হয়তো বলতে পারেন যে আমরা কিভাবে বুঝবো যে এটা কখন ক্লায়েন্টকে বলবো যে না আমি এখন বিছানায়, আবার কখন বলবো যে আমি বিছানায় থাকলেও আমি কাজেই আছি, এটা কখন বলবেন? এই টোটাল ব্যাপারটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনার কমিউনিকেশনের স্কিল, আপনার এক্সপিরিয়েন্স, এই সব কিছুর থেকেই হয়। এটা বলে দেওয়া বা বুঝিয়ে দেওয়ার বিষয় না। তো আমি কিন্তু সাথে সাথে ওর জন্য রেডি হয়ে গেলাম। ও যা বললো, ইনস্ট্রাকশন দিল। ওদের মানে এ হচ্ছে শিকাগোর ক্লায়েন্ট। ওর হচ্ছে ফ্রাইডে, মানডে টু ফ্রাইডে হচ্ছে ওর মানে অফিস ডে। এজন্য শনি রবিবারে কথা বলতে পারবে না। আমাদেরকে যা যা বলার গতকাল হচ্ছে বলে দিয়েছে। তো এই প্রজেক্টটা ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে, হয়তো দ্রুতই ডেলিভারি দিয়ে দিব। এরপরে আর একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তাও চলছে, হয়তো পেয়ে যাব। তো আমি যে জায়গা থেকে এখানে আসছি, তো আপনারা একটা প্রজেক্ট নিয়ে যদি দেখেন যে এরকম একটা ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন, তাহলে প্রথমত সত্য কথা বলবেন। আর প্রজেক্টের টাইমটা, ওরা কিন্তু টাইমটাকে খুবই খুবই সিরিয়াসলি নেয়। আপনারা কখনো কোনো ক্লায়েন্টে যদি মিথ্যা বলেন, ওরা এই জিনিসটাকে মানে বিলিভই করতে পারে না। বিশেষ করে কিছু কিছু দেশ আছে, যেমন কানাডা, তারপরে ডেনমার্ক, তারপরে নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, এসব জায়গার ক্লায়েন্টরা এইটা মানে ভাবতে পারে না যে আমি ফ্রাইডে বলছি তার মানে হচ্ছে আমি স্যাটারডে দিব। আমি ফ্রাইডে ওরা ওরা ধরে নেয় যে আপনি ফ্রাইডে বলেছেন, তাহলে ফ্রাইডেতেই দিবেন না, মানে ওই দিনই ওই সময়ই আপনি দিবেন। এটা কিন্তু ওরা একেবারে সিরিয়াসলি নেয়। আপনি এই প্রজেক্টটা আপনাদের আমি দেখিয়েছিলাম। এই প্রজেক্টটা নিয়ে ক্লায়েন্টের সাথে এটা অনেক কথা হয়েছে, মানে অনেক মিটিং হয়েছে। ফ্রাইডেতে প্রায় মিটিং হতো। এটা একটা ফিমেল ক্লায়েন্ট। তো ওই ক্লায়েন্ট আমার সাথে অনেক শিডিউল মিটিং করেছে। তো আপনারা বিশ্বাস করবেন কি না করবেন আমি জানি না, আমার সাথে অন্তত 8-10টা মিটিং হয়েছে, লাইভ মিটিং। তো ওই মিটিংয়ে ও যে টাইম দিত, 1 মিনিট আগে পরেও না, ঠিক সেই টাইমে ও চলে আসতো। ঠিক আছে? এই যে ব্যাপারটা মেইনটেইন করা, তো আপনি আপনার ক্লায়েন্টকে যদি এরকম মিথ্যা বলেন, ভুলভাল বলেন, আপনাকে কিন্তু আপনার প্রতি আস্থা পাবে না, আপনাকে বিশ্বাস করবে না, আপনি ক্লায়েন্ট হারাবেন। আর আপনি যদি ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেশন করেন, ভালো মানে কথাবার্তা সব ঠিক রাখেন, তাহলে যেটা হয় ওই ক্লায়েন্টগুলো ফিউচারে কাউকে খোঁজার আগেই আপনাকে খুঁজবে বা আপনাকে আপনাকে জানবে, আপনাকেই প্রজেক্ট দেওয়ার চেষ্টা করবে। ও অন্য কোনো জায়গায় যাবে না, কারণ ও জানে যে আমার তো একজন রিলায়েবল, আমার একজন বিশ্বস্ত ইয়ে আছে, লোক আছে যাকে দিয়ে আমি আমার কাজটা করাতে পারি। আমি কেন অন্য জায়গায় যাব? কারণ এইটা আমাদের জন্য যেমন নতুন একটা ক্লায়েন্ট পাওয়া প্যারা, ঠিক একইভাবে ক্লায়েন্টের জন্য কিন্তু ভালো একজন ফ্রিল্যান্সার বা ভালো একজন ওয়ার্কার পাওয়াও প্যারা। এটা কি বিলিভ করেন সবাই? যে আপনার জায়গা থেকে ভালো একজন ক্লায়েন্ট পাওয়া যেমন একটা প্যারা, ক্লায়েন্টের জায়গা থেকেও ভালো একজন ফ্রিল্যান্সার বা তার কাজটি যে করবে এটা তার জন্য একটা প্যারা। এটা কি আপনারা বিলিভ করেন? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। তা এই জন্যই হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি অনেক প্রজেক্টটা থাকে, আপনি কিন্তু জানেন না কোন ক্লায়েন্টের কেমন প্রজেক্ট আছে। আপনার প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন হবে সব, বা আপনার সব কিছু হবে এক হাইলি প্রফেশনাল। কারণ আপনি ওই ক্লায়েন্ট সম্পর্কে, ওই ক্লায়েন্টের ফিডব্যাক সম্পর্কে আপনার জানা থাকুক আর না থাকুক, এটা ডাজেন্ট ম্যাটার। আপনি আপনার জায়গা থেকে সিরিয়াস হবেন। তাহলে হয় কি যে একটা ক্লায়েন্ট যখন চলে যায়, ধরেন আমার এই ক্লায়েন্টের এই প্রজেক্ট শেষ, তো আমি ধরেই নিতে পারি এই ক্লায়েন্টের পরিচিত জনের মধ্যে, আপনারা যেমন দেখেন আপনাদের রিলেটিভের মধ্যে অনেকের কিন্তু অনেক কাজ থাকে। তো কি হয় যে আপনাকে এসে জিজ্ঞাসা করে, কামরুল তুমি কি আমার এই কাজটা করে দিতে পারবা, তুমি তো ডেভেলপার, তুমি কি করতে পারবা? তখন কিন্তু আপনাকে এসে বলে। অথবা
কামরুল তুমি একজন লোক খুঁজে দাও তো, যে তুমি তো এই কাজটা তোমার এই ওয়েবসাইটটা করেছিলে, এটা কাকে দিয়ে করিয়েছিলে, তাহলে তাকে একটু আমাকে খুঁজে দিবা, তাহলে আমিও তাকে দিয়ে করাই। তো ঠিক ক্লায়েন্টরাও কিন্তু এমন, আপনার ক্লায়েন্টের সাথে যখন আপনি কমিউনিকেশন আপনার সব কিছু সুন্দরভাবে করবেন, তখন ওই ক্লায়েন্টটা কোনো একটা প্রজেক্ট যদি তার পরিচিত জনের মধ্যে কেউ করতে চায় বা বলে যে তুমি এই প্রজেক্টটা কাকে দিয়ে করিয়েছিলে, আমারও তো একটা করা দরকার, তাহলে ওই ক্লায়েন্টগুলো সাথে সাথে বলে দেয় যে অমুকের কাছে যাও, তার কাছে গেলে তুমি একটা বেটার সার্ভিস পাবা, ভালো সার্ভিস পাবা। তাহলে আপনার একটা ক্লায়েন্ট কিন্তু আপনার ভালো একজন রেফারেন্সও হতে পারে, আপনার সম্ভাবনা তৈরি হতে পারে। দেখেন আমার আমার বেশিরভাগ প্রজেক্টগুলো হচ্ছে, বেশিরভাগ মানে কি, মানে 90%-এর উপরে বলতে পারেন আমার মার্কেট প্লেসের বাইরে, মার্কেট প্লেসে খুব কম কাজ করা হয়, একেবারেই কম, নিতান্তই কম। তাহলে এই ক্লায়েন্টগুলো আমার কিভাবে হয়, আপনারা তাহলে বুঝতেই পারছেন কিভাবে হয়। ওই যে একটা প্রজেক্টের সাথে আর একটা প্রজেক্ট, একটা প্রজেক্ট, একজন ক্লায়েন্টের কাজ করার পরে তার রেফারেন্স থেকে আরো জন ক্লায়েন্ট, এভাবেই কিন্তু হয়ে যায়। বুঝতে পেরেছেন, এটা অনেক 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 বড় একটা ফ্যাক্টর। প্রথম দিকে হয়তো আপনি বলতে পারেন যে আমার তো কোনো ক্লায়েন্টই নেই, আমি কিভাবে পাবো। হ্যাঁ, আপনারও এক সময় হয়ে যাবে, সবারই একটা সময় শুরু থাকে, কেউই মাঝপথ থেকে আসে এরকম না, সবারই একটা শুরু আছে। তা আপনার শুরুটাই হয়তো এই জায়গায়, আপনার এখন নয় একটা সময় হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা আপনাকে সবসময় সিরিয়াসলি নিতে হবে। আপনার প্রায়োরিটি মানে আপনার ডেডিকেশনটা বেশি যে জায়গায় থাকবে, সেই জায়গা থেকেই আপনি বেশি ভালো করবেন, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি যে জায়গা থেকে বারবার অন্য জায়গায় ফিরে যাচ্ছে, যেটা বলছিলাম যে ক্লায়েন্টের একটা প্রজেক্টের আপনি ধরেন 70% বা 80% পারেন আর 20% পারেন না, তাহলে আপনার কাজ হবে এই সময়ের মধ্যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা চালিয়ে যান, আর ওই 30% বা 20% আপনার পক্ষে সম্ভব কিনা আপনি স্টাডি করেন। আমাদের কাজ শেখার সব থেকে বড় যে ব্যাপারগুলো সেটা কিন্তু হয়েছে হচ্ছে এই ক্লায়েন্টদের থেকে। যেমন এই ক্লায়েন্টের এই সাইটটা কেউ যদি ভিজিট করে, তাহলে 10 মিনিট, বা আমি বোধহয় 10 মিনিট না 6 মিনিট এরকম একটা টাইম দিয়ে দিয়েছি, 6 মিনিট পর পর একটা পপ আপ দেখতে পারবে। হ্যাঁ, প্রথমত কেউ ভিজিট করার সাথে সাথে একটা পপ আপ দেখবে, ধরুন ভিজিট করেছে, সাথে সাথে একটা পপ আপ আসবে, এই ব্যাপারটা ইজি, যে ভিজিট করেছে পপ আপ চলে আসবে, সাইট লোড হয়ে গেলেই একটা পপ আপ চলে আসছে। এখন যদি কেউ ক্রস দেয়, ব্যাপারটা ইজি ছিল, আপনারা এটা এলিমেন্টের প্রো দিয়েও করে ফেলতে পারবেন, কিন্তু সে চাচ্ছে প্রতি 10 মিনিট পর পর বা 6 মিনিট পর পর অটোমেটিক আবার পপ আপটা আসবে, তখন ওইটা কিন্তু একটু জটিল। মানে একটু জটিল বলতে কি, অনেকের কাছে ইজি হতে পারে আবার জটিল হতে পারে। তো এই কাজটা কিন্তু আমি এর আগে আর কখনো করি নাই। তাহলে এই ক্লায়েন্টটার এই রিকোয়ারমেন্টটা ছিল, তাহলে আমি কিন্তু ক্লায়েন্টের ওই কাজটা করি নাই, আমি নিজে পারিও না ধরে নেন। তাহলে আমি এখন কি করব, আমি ক্লায়েন্টের অন্যান্য কাজ করছি আর ওইটা নিয়ে আমি স্টাডি করা শুরু করলাম, তাহলে আমার কাজটা শেখাও হয়ে গেল, ক্লায়েন্টেরও আমি অ্যাপ্লাই করে দিতে পারলাম। ওকে ফাইন। তো ওইটা মানে স্টাডি মানে ট্রাই করবেন, যে কাজ করছেন একটা জায়গায়, আপনি যখন মনে করছেন যে আমি সব কিছু পারছি, কিছু কিছু বিষয় আমার কাছে ক্লিয়ার না বা আমি পারবো না, বা এই মুহূর্তে আপনার যে নলেজ সেই নলেজের মধ্যে নাই, ওইটুকু এই কমিউনিকেশনের মধ্যে আপনি আস্তে 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 ট্রাই করেন, পারা আপনার পক্ষে পসিবল হয় কিনা। যদি দেখেন যে হ্যাঁ, যে আপনি পেরে গিয়েছেন, তাহলে তো ফাইন, আপনি তখন আপনার কনফিডেন্ট কিন্তু আরো বেড়ে গেল। এইবার ধরে নেন যে আপনি 20% বা 30% পারাই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আপনি আপনার যে নলেজ, মানে আপনি যে স্টাডি করেছেন বা আপনি যে জায়গায় পৌঁছেছেন, তাতে আপনার পক্ষে 70% করা সম্ভব বা 80% করা সম্ভব, আর সম্ভবই না, কোনোভাবেই ওইটা পারছেন না, তাহলে কি করবেন? আচ্ছা, আমি একটু দু একজনের মতামত নিই। ফারুক স্যার বলেন তো, ধরেন আপনি 70% বা 80% কাজ পারেন আর 20% পারেন না, আপনি স্টাডি করেও পারছেন না, এই মুহূর্তে আপনি কি করবেন? প্রজেক্টটা ছেড়ে দিবেন না কি করবেন? আমার মনে হয় প্রথমত তার সঙ্গে বিষয়টা ডিসকাস করব। আচ্ছা উনি যদি ওই 20% বাদেই বাকি কাজ আমার দিয়ে করাতে চান করবো, না হলে কাজটা ছেড়ে দেবো। আচ্ছা, এখন প্রজেক্ট যদি এমন হয়, টোটালি একটা প্রজেক্ট, মানে প্রজেক্ট বেস কাজ, এখন সে এই 20% পারেন নাই শুনলে আর আপনাকে প্রজেক্ট দিবে না, কারণ তার এই কাজই হচ্ছে পুরো প্রজেক্ট নিয়ে, তখন কি করবেন? সেক্ষেত্রে বিকল্প পথ হিসেবে যারা পারে তাদের একটু সহযোগিতা নেওয়ার চেষ্টা করব, তাছাড়া বা নিজেও চেষ্টা করব যে ওইটা একদম আহ, একদম রাইট বলেছেন। এইবার আপনারা আপনাদের মধ্য থেকে এই
এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট যে আরেকজনকে দিয়ে করিয়ে নেবেন কিনা। আমি কিন্তু বেসিক্যালি ক্লায়েন্টদের কাজ নেওয়ার ক্ষেত্রে আমি যদি কাউকে কাজ দিতেও যাই তাও আমি অন্তত 10 বার ভাবি যে আমি তাকে দিয়ে দিলে আমার এই কাজটা সঠিকভাবে তাকে ডেলিভারি দেওয়া পসিবল কিনা। যদি দেখি যে না, সে একজন রিলায়েবল পারসন, তাকে দিয়ে পসিবল বা দেওয়া যেতে পারে, তখনই হচ্ছে দেই। তা না হলে কিন্তু রিস্কে আর যায় না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো আপনার আগে দেখতে হবে যে আপনাকে একজন বলল যে হ্যাঁ আমি করে দিব, আর আপনি সাথে সাথে তাকে দিয়ে দিলেন বা আপনি তার ভরসায় কাজ নিয়ে নিলেন, তাহলে কিন্তু বিপদে পড়ে গেলেও যেতে পারেন। তো এই জন্য সবসময় উচিত যে হ্যাঁ ওই ওই জায়গাটাই মানে করতে হবে, এর তো বিকল্প নেই। ধরেন আপনি পারছেনই না 30% বা 20% কাজ, আপনার ওইটাই করতে হবে, হয় কাউকে দিয়ে হেল্প নিয়ে করতে হবে অথবা প্রজেক্ট ছেড়ে দিতে হবে। এখন প্রজেক্ট ধরে রাখতে হলে আপনার সেরকম একজন পার্সনকে খুঁজে নিতে হবে। আর ওইটা আপনারা কখনোই একটা নতুন ক্লায়েন্ট আসার সাথে সাথে আপনি ধরেন আপনার এরকম বিশ্বস্ত কেউ, আপনি হয়তো জানেন যে অমুক কাজ পারে, কিন্তু আপনার কাজটা যে সে নিয়ে টাইমলি দিবে এইটা আপনি জানেন না, বা আপনার আগে পরে কোনো এক্সপিরিয়েন্স নাই এমন, তখন কিন্তু ও তার ভরসায় কাজ নিলে বেশিরভাগ ক্ষেত্রে রিস্ক হয়ে যেতে পারে বা হয়ে যায়। তো এইটার ক্ষেত্রে হচ্ছে কি যে আপনার এর আগে থেকে ক্লায়েন্টদের সাথে এই ধরনের প্রজেক্টে ডিল করার আগে থেকে ভালো কিছু মানুষের সাথে একটু কমিউনিকেশনটা বা একটা নিজেদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, যে তুমি প্রজেক্ট পেলে আমি যা পারি তোমাকে হেল্প করলাম, তুমি যা পারো আমাকে হেল্প করলে, প্রয়োজনে পার্সেন্ট ভাগ করে নিলাম। এখানে টাকাটা কিন্তু অবশ্যই একটা ব্যাপার, কিন্তু এখানে বড় ব্যাপার হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্টটা টাইমলি ডেলিভারি দেওয়া। তো সেই ক্ষেত্রে ওই কমিটমেন্টটা ঠিক রাখার জন্য আগে থেকে এরকম যদি ধরেন আমি ব্যক্তিগতভাবে কিছু মানুষ জানি যে এদেরকে যদি আমি কাজ দেই তাহলে এরা টাইমলি কাজ দিবে, তাহলে আমি একটা প্রজেক্টে আমি যদি কোনো প্রজেক্টের 80% কাজ পারি আর 20% না পারি, তাহলে আমি তাদের ভরসায় কাজ নিতে পারি। কারণ আমি দীর্ঘদিন থেকে একসাথে আমরা কাজ করতে অভ্যস্ত, বা আমি একটা কাজ পারি সে পারে না, তাহলে সে আমার ভরসায় একটা কাজ নিতে পারে যে আমি ওই 20% বা 30% কাজ করে দিব। তাহলে আপনাদের মধ্যেও এরকম একটা জায়গা বা ক্ষেত্র তৈরি করে ফেলা, তাহলে সেটা যদি হয়ে যায়, আরও অনেক কিছু অ্যাপ্লাই করা যায়। তো সবসময় সব কিছু অ্যাপ্লাই করতে যাওয়াও ঠিক না, কারণ লেভেলটাও একটা ব্যাপার থাকে যে 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 লেভেলে আছে সেই লেভেলের মানে থেকে সে যদি অনেক হায়ার লেভেলে চিন্তা করে, তাহলে অনেক সময় দেখা যায় যে পাহাড়ের চূড়ায় যে মানে উঠতেও না পারা আবার নামতেও না পারা, শেষমেশ ছেড়ে দেওয়া, তাহলে যে অবস্থা হয় ওরকম হয়ে যেতে পারে। এই জন্য সবসময় সব রিস্ক নেওয়া উচিত না। তো এইটা হচ্ছে করতে হবে, তাহলে হয় কি যে ওই ক্লায়েন্ট কিন্তু আপনি কাজ করেছেন নাকি আরেকজনের সহযোগিতা নিয়ে করেছেন, তখন কিন্তু তার এটা হেডেক না, আপনি তাকে প্রজেক্টে টাইমলি দিয়েছেন, সে ব্যাস খুশি। তাহলে এইভাবে হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, আপনার কাজগুলো নেওয়া, ডিল করা, এটা যদি একটু ট্রাই করতে পারেন তাহলে দেখবেন যে ভালো ভালো প্রজেক্ট, ভালো ভালো কাজ আপনি নিতে পারছেন। বা একটা কাজ কিন্তু মানে আপনি সবসময়ই আপনি পুরো কাজটাই পারবেন এটা কিন্তু ঠিক না। সবার মধ্যে লিমিটেশন আছে। আমি যে সব কাজ পারি বা আমি যে সব কাজ পারবো, এই ভাবনাটাই ভুল। কারণ এই জগৎটা কোনো একটা ক্ষুদ্র জগৎ না, ঠিক আছে? মানে বিশাল একটা জগৎ, যে জগতের মানে শুরুতে পদার্পণ করাটা মানে করলেও মনে হয় যে কত ব্যাপক একটা ব্যাপার। আর আপনি তার যদি চূড়ায় পৌঁছাতে চান তাহলে তো বুঝেনি, ঠিক আছে? এটা সাধারণ ব্যাপার, বা 50 বছর ধরেও আপনি এর শেষ খুঁজে পাবেন না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আলামিন বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, মানে মাউথ আনমিউট করেছিলেন দেখলাম। না ভাইয়া, বলতে চাচ্ছিলাম না, চাপ লেগে আনমিউট হয়ে গেছিল আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু সবার মতামত শুনছিলাম। দীর্ঘদিন থেকে তো আমরা ইয়ে করছি, মাঝখানে একটু আপনাদের ইন্সপাইরেশন দরকার, তার জন্য আজকে প্রথমে এগুলো একটু শেয়ার করছি। মাঝে মাঝে তো এটা আমাদের আসলেই প্রয়োজন, ক্লায়েন্টের কমিউনিকেশন, আপনার কাজের এই বিষয়গুলো ডিল করা বা সব কিছু করা, সব কিছু নিয়েই তো আমাদের। আচ্ছা, আমরা তানিমের কাছে শুনেছি। সুমন আপনি শেয়ার করবেন আপনার কি অবস্থা কাজের? জি মামা, খুব ভালো মামা। আচ্ছা, ভালো হলেই ভালো। আচ্ছা আলামিন, আপনার কি অবস্থা? অবস্থা হচ্ছে গিয়ে, আপনি এই পর্যন্ত ক্লাসে যেসব টপিক গুলো কভার করছেন সেগুলোতে প্রবলেম নাই। প্রবলেম আছে দুই জায়গায়। আচ্ছা প্রবলেমটা হচ্ছে, আমি যখন আজকে ক্লাসে জয়েন করলাম, আপনি একটা প্রবলেম নিয়ে অলরেডি ক্লাসে ডিসকাস শুরু করেছিলেন, আপনি ওটা নিয়ে কথা বলছিলেন।
ওইটা শুনলাম, ওইটা হচ্ছে কি আমার প্রথম প্রবলেম, যে আমি বুঝতেছি এই কাজটা আমি পারি এবং করতে পারবো, এটা একটা প্লাগইন দিয়ে করতে হবে, হুম হুম। কিন্তু আমার প্রবলেমটা যেখানে হচ্ছে হাজারো বা লক্ষাধিক পূর্ণ হবে, এটা বুঝতেছি না। আচ্ছা, তো আপনার আলোচনার কথা পরে এটা বুঝলাম যে আসলে আপনার কথা মাঝপথে আটকে গিয়েছিল, শুনতে পারিনি, আবার রিপিট করবেন? আচ্ছা, মানে প্রবলেম বলছি মানে কি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ বলছিলাম যে আসলে অনেক কাজ তো আসলে বিভিন্ন মানে এলিমেন্টর দিয়ে আম, একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে গেলে তো বিভিন্ন ধরনের প্লাগইন দরকার হয়। তো হুম, অনেক সময় দেখা যাচ্ছে যে আম, কোনো একটা সাইট কপি করছি, তো কোনো একটা প্লাগইনের দরকার, আমি বুঝতেছি যে এই প্লাগইনটা দিয়ে এই অ্যাডঅনসটা দিয়ে কাজ করলে এই কাজটা হবে, কিন্তু আসলে বুঝতেছি না যে কোন প্লাগইনটাকে আমি পিক করব। প্লাগইন তো কম নাই, প্লাগইন তো আসলে লক্ষাধিক প্লাগইন আছে, তো এখান থেকে কোনটা নিলে আমার কাজটা হবে এইটা বোঝা যাচ্ছে না, এটা একটা প্রবলেম। আচ্ছা আচ্ছা ফাইন, আচ্ছা আর ভালো বলেছেন, আর হ্যাঁ। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে আহ, আহ, মানে সন্দেহ থাকা যে আসলে আমি ক্লায়েন্টের এই কাজটা নিয়ে আমি কমপ্লিট করতে পারবো কিনা, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমি কাজটাকে ডেলিভারি দিতে পারবো কিনা, ফুল প্রজেক্ট করে দিতে পারবো কিনা, মানে 100% তার স্যাটিসফ্যাকশন অর্জন করতে পারবো কিনা, এইটা এই একটা ভীতি কাজ করতেছে। হ্যাঁ, তো আচ্ছা। আপনি সবসময় বলেন যে প্র্যাকটিসের মাধ্যমে এই ভীতিটাকে কমিয়ে আনা সম্ভব, হুম হুম। আর প্র্যাকটিস করতে করতে, চর্চা করতে করতে, কাজ করতে করতে এক সময় এক্সপার্ট হব, কিন্তু আসলে প্রথম দিকে তো এই জন্য হয়তো এই ভীতিটা বেশি কাজ করতেছে। হ্যাঁ এটা তো এটা এটাকে আমি হ্যাঁ হ্যাঁ একদম এটা এটা স্বাভাবিক। ধরেন জি এই যে প্রথম প্রথম আসি যে আপনি যে কোন প্লাগইনটা পিক করবেন এইটা কিভাবে বুঝবেন? আচ্ছা, জি প্রথমত কথা হচ্ছে কি যে কিছু কিন্তু কমন প্লাগইন বা কমন বিষয় মানে এক্সটেনশন আছে, এগুলো কিন্তু মোস্ট মানে পপুলার, তাই না? যেমন জি হ্যাঁ, ধরেন যেমন ধরেন আপনি একটা ফর্ম বানাবেন, হ্যাঁ? হুম, এখন যেমন আমি আমার ক্লায়েন্টের একটা ইয়ে দেখাই, আহ, মানে একটা সাইট দেখাই, মানে কাজ দেখাই এই ক্লায়েন্টের। এই যে এইখানে আমি একটা ফর্ম বানিয়েছিলাম, লোড, এই যে ক্রোমে এই সমস্যাটা হচ্ছে মাঝে মাঝে, দেখছেন এই যে মানে কিছু নাই, ফাঁকা দেখাচ্ছে, আচ্ছা আসছে। এই যে যে ফর্মটা ক্লায়েন্ট চাচ্ছিল যে এরকম একটা ফর্ম বানিয়ে দিতে, এখন আপনারা যদি এই ফর্মটার দিকে তাকান তাহলে দেখবেন যে হ্যাঁ এটা তো স্বাভাবিক একটা ফর্ম, তাই না? এলিমেন্টর দিয়েই করে দেওয়া যায়। এখন ক্লায়েন্ট এই ফর্মের মধ্যে দুইটা বিশেষ রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে কান্ট্রি থেকে ভিজিট করবে সেই কান্ট্রির ফোন নাম্বারের ইয়েটা, ওই প্রথম ডিজিটগুলো দেখতে পারবে, আর অন্য কান্ট্রি যদি হয় তাই এইভাবে পিক করতে পারবে কান্ট্রি। হ্যাঁ, তো এখন কিন্তু আপনার ওই এলিমেন্টরে হয়তো আপনি আরো কিছু এক্সটেনশন অ্যাড করে বা অন্য কিছু অ্যাড করে হয়তো করতে পারবেন, কিন্তু সেই এক্সটেনশন আমার জানা নাই কোন ধরনের এক্সটেনশন ইউজ করলে এটা করা যায়। তাহলে এইটার সলিউশন আপনার কিন্তু বের করতে হবে যে আপনি তো ফর্ম এলিমেন্টর দিয়ে জানেন যে করা যায়, তাহলে এইটা কিভাবে করবেন। আর একটা রিকোয়ারমেন্ট ছিল, এক্স্যাক্টলি, আর একটা রিকোয়ারমেন্ট ছিল যে এইখান থেকে ইন্ডাস্ট্রি চুজ করতে পারবে। দেখেন অনেকগুলো ইন্ডাস্ট্রি, সেই লিস্টগুলো আমাকে দিয়ে দিয়েছিল যে এই লিস্টে যে ইন্ডাস্ট্রিগুলো আছে এই ইন্ডাস্ট্রির যে কোনোটা সে চুজ করতে পারবে। যদি এই ইন্ডাস্ট্রি কোনোটা না হয় তাহলে সে আর একটা অপশন পাবে আদার্স নামে। এইটা মানে ক্লিক করার সাথে সাথে সে লিখার একটা অপশন পাবে। দেখেন এই যে আর একটা ঘর চলে আসছে বা ফিল্ড চলে আসছে, এখানে সে তার ইন্ডাস্ট্রিটা মানে করে দিতে পারবে, মানে লিখে দিতে পারবে। ঠিক আছে? তো এই যে যে দুইটা রিকোয়ারমেন্ট, তাহলে নর্মালি আমাদের এলিমেন্টর অথবা ডাব্লিউপি ফর্ম এই ধরনের ফর্ম দিয়ে আমরা জানি এটা এটা এরকম একটা কন্ট্রাক্ট ফর্ম বা এরকম একটা ফর্ম করে দেওয়াই যায়। কিন্তু এই দুইটা জায়গায় এসে আপনার কিন্তু একটু ভাবতে হচ্ছে যে আপনার এরকম কিছু কন্ডিশন দিয়ে বা এমন কিছু আপনাকে এখানে ইউজ করতে হবে যেটা দিয়ে আপনি এই দুইটা কাজ করতে পারেন। এখন এইটা আপনি কিভাবে করবেন? তাহলে এই যে যে ব্যাপারটা আপনার আসলো, তাহলে এখন আপনি স্বভাবত আপনার এখন এই মুহূর্তে ব্রেইনে আসবে না বা আসার কথা না যে আমি এটা কিভাবে করতে পারি। তাহলে আমি কিভাবে পারলাম? কারণ আমার ওই এই ধরনের ফর্ম করতে 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 অনেকগুলো ফর্ম নিয়ে আমার এই পর্যন্ত নাড়াচাড়া করা হয়ে গেছে,
তাই না? তাহলে আমি এখন এই ফর্মটা করার জন্য আমি ২ টা মানে এটা কিন্তু অনেকগুলো ফর্ম দিয়ে করা যেতে পারে। আমি মূলত আমার ভাবনায় ২ টা ফর্মের কথা ছিল। একটা ছিল হচ্ছে আপনার গ্র্যাভিটি ফর্ম, যেটা দিয়ে আমি এই কাজটা করতে পারতাম। আরেকটা ছিল হচ্ছে কন্টাক্ট ফর্ম 7। হ্যাঁ? তাহলে আমি কিন্তু কন্টাক্ট ফর্ম 7 দিয়েও এই কাজটা আমি করতে পারবো, এই কনফিডেন্ট আমার ছিল। আর গ্র্যাভিটি ফর্ম দিয়েও আমি এই কাজটা করতে পারবো। যেকোনো একটা চুজ করে আমি এটা করতে পারবো। তাহলে এইবার আমি চিন্তা করলাম হ্যাঁ, এই ২ টা ফর্মের যেকোনো একটা ব্যবহার করে আমি করতে পারবো। তাহলে আমি কোনটা এখানে ব্যবহার করব? আমি কিন্তু এখানে মূলত ব্যবহার করেছি কন্টাক্ট ফর্ম 7। তাহলে আমি কন্টাক্ট ফর্ম 7 টা কেন পিক করলাম? কারণ হচ্ছে আমি একটু কোডিং নিয়ে কম বেশি নাড়াচাড়া করতে পারি, আপনারা জানেন। তো আমি এটা দেখেছি কি ক্লায়েন্টের এই ডিজাইনটাও একটা ফ্যাক্ট। ও একটা ডক ফাইলে ও এরকম একটা সিম্পল ডিজাইন দিয়েছিল যে তুমি আমার এই ধরনের একটু ডিজাইনটা করে দিবা। মানে এই পাশে টেল আস অ্যাবাউট ইওর বিজনেস এরকম ইনফরমেশন থাকবে, আর কন্ট্যাক্ট ইনফরমেশন। এটা কিন্তু এই গ্র্যাভিটি ফর্ম দিয়েও করা যেত, কোনো ব্যাপার না। কিন্তু গ্র্যাভিটি ফর্ম দিয়ে করতে হলে আমার একটু বেশি খাটতে হতো, এই ডিজাইনের শেপ টেপ ইয়েতে আনা, স্টাইলে যাওয়া। আমি জাস্ট HTML CSS দিয়ে আমি আগে ফর্মের ডিজাইনটা করে নিয়েছি। খুবই অল্প সময়ের ব্যাপার এরকম একটা ফর্ম করা, হয়তো 15-20 মিনিটের ব্যাপার সর্বোচ্চ, মানে ডিজাইনটা করা। তো আমি একটা ফর্ম বানিয়ে নিলাম, নিয়ে আমি কন্ট্রোল ফর্ম 7-এ যেয়ে আমি সুন্দরভাবে এটা করে দিলাম। তাহলে আপনি যখন এই ধরনের প্রজেক্ট নিয়ে নাড়াচাড়া করবেন, আপনার হয়তো একটা ক্লায়েন্ট চলে যাবে। এই যে যেমন এই দেখছেন এই যে পপ আপটা চলে আসছে এখন, এই যে 6 মিনিট না 10 মিনিট ঠিক করে দিয়েছিলাম সেই সময়। হয়তোবা আপনি এই ক্লায়েন্টটা হারালেন বা এই ক্লায়েন্টের প্রজেক্টটা আপনি নিতে পারলেন না বা নিলেন না। কিন্তু আপনি আমি যেটা করি আপনাদেরও আমি সেই পরামর্শই দিব। আমি যেটা করি যে আমার একটা প্রজেক্ট চলে যাক, ক্লায়েন্ট চলে যাক বলতে কি কখনোই কামনা করি না একটা প্রজেক্ট চলে যাক। যদি কাজ অনেক থাকে যে আর নেওয়া সম্ভব না বা কমিটমেন্ট ঠিক রাখা সম্ভব না, তখন হয়তো ক্লায়েন্টকে না বলে দিই। তাই ছাড়া চেষ্টা করি না বলার। তাহলে এইটা ধরেন আমি পারি না, আমার ক্লায়েন্ট চলে গেল, আমি ক্লায়েন্টকে রাখতে পারলাম না। আমি যেটা করি এটাকে আমি নোট করি। ঠিক আছে, আমি একটা জায়গায় নোট করে রাখি যে ক্লায়েন্ট এরকম একটা রিকোয়ারমেন্ট নিয়ে আমার কাছে আসছিল, কিন্তু আমি এই কাজটা পারি না বা কিভাবে করব আমার এই সমাধানটা জানা ছিল না। তো আমি যখনই অবসর সময় পাই তখন আমি এটা নিয়ে স্টাডি করি যে এই কাজটা কিভাবে করা যেত। আপনারা অনেকে আপনাদের মধ্যে বা অনেকে যারা এই ধরনের কাজ করে তাদের মধ্যে একটা ভাবনা কাজ করে কি, এই ক্লায়েন্টের কাজ করি নাই, ধুরো ফাও, এর পিছনে আর সময় দিব কেন। এটা কিন্তু আপনার শেখাটাকে সবসময় মানে একটা গণ্ডির মধ্যে আটকে দিবে। এই ধরনের টেন্ডেন্সি যদি থাকে, আপনার কাজ হবে ওইটা নিয়ে এবার স্টাডি করা। আপনি আপনি এইবার আসেন যে প্লাগ ইন, তো এবার কন্ট্যাক্ট ফর্ম 7-এর তো বা কন্ট্যাক্ট ফর্মের তো অনেক প্লাগ ইন আছে, আমি কোনটা ব্যবহার করব। আস্তে যে আপনি তাদের যে যে ফর্মগুলো সম্ভাব্য কাজের হতে পারে, আমি ধরে নিলাম আপনি জানেন না, আপনি সম্ভাব্য কাজের ফর্মগুলো আপনারা যদি মোস্ট পপুলার কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ দেন, প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন, তাহলে দেখবেন যে একটা লিস্ট আপনার সামনে আসছে। তা আপনি পপুলারের মধ্যে আপনি কয়েকটা চুজ করে এইবার ওদের ডকুমেন্টেশনটা দেখেন যে ওদের ডকুমেন্টেশনে আপনার ব্যাপারটা কাভার করে কিনা। যদি ওদের ওইটা আপনার ব্যাপারটা কাভার না করে, তাহলে দেখবেন যে অনেক বড়, যেমন কন্ট্রাক্ট ফর্ম 7-এর কিন্তু অনেক হিউজ এক্সটেনশন পাওয়া যায়। কন্ট্রাক্ট ফর্ম 7 দিয়ে অনেক জটিল ফর্ম করা যায়, অনেক দারুণ ফর্ম করা যায়। মানে কোডিং যারা জানে তাদের জন্য কন্ট্রাক্ট ফর্ম 7 অনেক ভালো একটা, খুবই ভালো একটা ফর্ম। কন্ট্রাক্ট ফর্ম মানে এত ভালো, যারা মানে ওটা নিয়ে যারা নাড়াচাড়া না করছে তাদের বোঝানো আসলে কঠিন। এজন্য ডেভেলপারদের থিমের মধ্যে দেখবেন যে বেশিরভাগ ডেভেলপাররা প্রায়োরিটি দেয় কন্ট্রাক্ট ফর্ম 7-কে। তবে এখন অনেক ওই যারা সাধারণ মানে ইউজার, তারা তো ওই কোডিং নিয়ে নাড়াচাড়া করতে ভয় পায়, যার কারণে হচ্ছে বিভিন্ন ওই ফর্ম বিল্ডার অ্যাড করে দেয়, যেমন WP ফর্ম, তারপরে এলিমেন্টার ফর্ম, আরও যেসব বিভিন্ন ফর্ম আছে এইগুলো। এখন আপনি ওদের ওই ডকুমেন্টেশনটা দেখে আপনি দেখেন যে আপনার ওটা কাভার করার মতো ব্যাপারগুলো আছে কিনা। যদি থাকে এবার সেটা নিয়ে স্টাডি করেন, আপনার ক্লায়েন্ট চলে যাক, তাহলে আপনি সেটা নিয়ে স্টাডি করেন। আপনি ওইটা হলো না, এবার আরেকটা ফর্ম ধরেন, সেটা নিয়ে স্টাডি করেন। এইটার ক্ষেত্রে আপনার দুইটা ব্যাপার হলো, একটা হলো আপনি কোনো একটার মধ্যে আপনি সলিউশনটা পেয়ে যাচ্ছেন, ব্যাস আপনি শিখে ফেললেন কাজটা। আর একটা ব্যাপার হলো ওই দুইটা ফর্মের মধ্যে কি আছে সেটাও আপনার শেখা হয়ে গেল। তাহলে ফিউচারে যদি
কেউ এসে স্পেসিফিক ফর্মের কথাই বলে, কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে এরকম একটা কাজ করে দিতে হবে, তা আপনার কিন্তু ধরেন জানা আছে যে এটা দিয়ে করা যায়, তাহলে আপনি তাকে অফার করতে পারবেন। আপনি পুরোই তখন আপনি 100% কনফিডেন্ট নিয়ে বলতে পারবেন, হ্যাঁ আমি তোমার এই কাজটা করে দিতে পারবো, তুমি আমাকে প্রজেক্টটা দিতে পারো বা আমি করব। তো এইভাবে যদি করেন তাহলে আমার মনে হয় আপনার ওই ব্যাপারটা শিখাও হয়ে গেল, আর একটা ক্লায়েন্ট হারালেও ফিউচারে ওই ধরনের ক্লায়েন্টগুলো পাওয়ার ক্ষেত্রে আপনার সম্ভাবনাও তৈরি হলো। কি আলামিন কি মানে ব্যাপারটা মানে এইভাবে কি চিন্তা করেছেন কখনো? হ্যাঁ ভাই, আপনি যেভাবে বুঝালেন আমি এভাবে ব্যাপারটা বুঝতে পারছি। আর আমি লাস্টে একটা প্রজেক্ট কপি করার সময় এটা আমি ফলো করা ট্রাই করছি, যে এটা বুঝছিলাম না যে আসলে এটা এভাবে করা সম্ভব কিনা। তো আপনি যেভাবে বললেন এভাবে আমি করা ট্রাই করেছি, কিন্তু শেষমেশ গিয়ে দেখলাম ওই কাজটা আসলে প্রিমিয়াম প্লাগইন ছাড়া সম্ভব না। সেক্ষেত্রে আর কি পিছায় আসা মানে পিছায় আসতে হলো। আচ্ছা, আচ্ছা, এই প্রিমিয়াম প্লাগইন নিয়ে একটা কথা বলে দিই। আপনারা অনেকে হয়তো ভাবেন যে দূরও কাজ করতে হলে সব প্রিমিয়াম প্লাগইন দিয়ে করা লাগে, তা এত এত টাকা কই পাবো, আর এইভাবে কি হয়? আপনাদের জায়গা থেকে এই ভাবনাটা আসা স্বাভাবিক, কিন্তু আবার যদি এইভাবে চিন্তা করেন যারা এই প্লাগইনটা বানিয়েছে তারা কি পরিমাণ ওর পিছনে এফোর্ট দিয়েছে চিন্তা করেন। আপনি আপনি নিজের জায়গা থেকে যদি কল্পনা করেন যে আপনি যদি একটা বড় একটা এক্সটেনশন বা প্লাগইন বানান, তাহলে আপনি তো ওইটা করছেনই আপনার কিছু ইনকামের জন্য। অনেকে অনেকে ক্লায়েন্টদের কাজ করে, ক্লায়েন্টদের থেকে ইনকাম করার জন্য, আর অনেকে এরকম প্লাগইন এক্সটেনশন এগুলো বানায় ওইখান থেকে কিছু ইনকাম করার জন্য। তো তাদের জায়গা থেকে এটা কিন্তু স্বাভাবিক যে একটা ফি আপনার কাছ থেকে চাইতেই পারে বা নিতেই পারে, পুরোই তার মানে স্বাধীনতা, বা এটা এটা হওয়াটাই উচিত। বা আমাদের অনেক সময় মানে এইভাবে চিন্তা করা উচিত, কারো যদি একটা ফ্রি প্লাগইনও ব্যবহার করি, সে যদি এরকম অপশন দেয় ডোনেট করার, তাহলে মাঝে মাঝে সেখানে ডোনেট করা, কারণ তার ওইটা দিয়ে আমি ধরেন একজনের $10 একটা প্লাগইন দিয়ে আমি ধরেন $200 ইনকাম করেছি, তো আমি তাকে $10 করতে মানে ডোনেট করতে আমার কিন্তু কোনো রকম লাগা উচিত না, আমি আমার জায়গা থেকে মনে করি। তাহলে আমরা যদি এরকম ধরেন এলিমেন্টের প্রো নিয়ে আমি ক্লায়েন্টের সাইট করে দিচ্ছি, এলিমেন্টের প্রো আপনাকে যে জিনিস বানিয়ে দিয়েছে, ধরেন আমরা কিন্তু এই এই যে কাজটা এটা কিন্তু থিম ডেভেলপমেন্ট করে আরো মানে মানে এটা করেই দেওয়া যেত, এমন কোনো ব্যাপার ছিল না। এখন ক্লায়েন্ট বারবার এসে তার রিকোয়ারমেন্ট চেঞ্জ করছে, একবার বলে এরকম আরেকবার বলে এমন, তা আমি যদি ধরেন HTML CSS দিয়ে কোড করলাম, করে আমি এটা থিম বানিয়ে দিলাম, ওয়ার্ডপ্রেসের থিম, এইখানে যে কাজ আছে এমন কোনো ব্যাপার না, খুব দ্রুতই এটা থিম বানিয়ে দেওয়া যায় ক্লায়েন্টকে। তো এখন ক্লায়েন্টের এই বারবার এই চেঞ্জ, বারবার এই, কিন্তু ক্লায়েন্ট আবার চাই খুব দ্রুত, তাহলে সেইখানে তো আমার আমার সময়টা আমার সেভ করা অনেক জরুরি। তাহলে আমি যদি 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে পুরো কাজটা তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি, আর আপনাদের তো অলরেডি বলেছি এটার বাজেট হচ্ছে $250, তবে প্রজেক্টে সে আরো বাড়াবে, $350-400 হয়তো দিবে। তো সেইখানে ক্লায়েন্টের কাজটা আমি এলিমেন্টর ব্যবহার করলাম। তো আমি যদি ধরে নিলাম যে এলিমেন্টরে আপনাদের তো বলেছি যে অনেক লাইসেন্স কেনা যায়, অনেকেই সেল করে, আমি ধরেন $1000 দিয়ে একটা লাইসেন্স কিনে তার সাইডেই অ্যাড করে দিলাম। আমাকে আমার ওইখানে ধরেন কতই খরচ হলো, ধরেন $10 খরচ হলো, তা আমাকে ক্লায়েন্ট দিবে ধরেন 250 বা $300 বা $400, তা আমার $10 এমন কি হবে? আমি আমি তো আরো এলিমেন্টরকে সাধুবাদ জানাবো যে আমার কত বড়টা সময় তারা সেভ করে দিল, যে কাজটা আমি কোডিং দিয়ে করতে হলে আমি হয়তো আর একটা প্রজেক্ট নিতে পারতাম না ওই সময়ের মধ্যে, কিন্তু এটা থাকাতে আমার কি সুবিধা হয়েছে, আমি আর একটা প্রজেক্টের মধ্যে যেতে পারছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ধরেন আপনার প্রাথমিক স্টেজে এই টাকা খরচ করার অনেকেরই সামর্থ্য নাই বা অ্যাবিলিটি নাই, বা থাকারও অনেক সময় সম্ভব হয় না, কারণ আমাদের অনেকেরই স্বাদ থাকলেও অনেকে সাধ্য নাই, এটা আমাদের বেশিরভাগ ফ্যামিলিতেই এরকম। তো এই কষ্টটা আসলে মেনে নিতে হবে আপনার, যেগুলো দিয়ে সমাধান করা যায়, ফ্রিতে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু ইউজ করা। ফ্রিতেই কিন্তু অনেক কিছু পাওয়া যায়, আপনি এলিমেন্টর দিয়ে এলিমেন্টর প্রো ছাড়া কিন্তু ওই থিপ বিল্ডারটা ইউজ করা যায় না, আপনারা অনেকেই জানেন। কিন্তু আপনাদের তো শিখিয়েছি হেডার ফুটার বানানোর জন্য কিন্তু প্লাগইন আছে, তারপরে আর্কাইভ বানানোর জন্য কিন্তু প্লাগইন আছে যেগুলো ফ্রি। তাহলে আপনার কিন্তু একটা প্রজেক্ট করার জন্য আপনি ওইটাকে যদি সুন্দরভাবে ইউজিংটা জানেন, এলিমেন্টরের মেইন যে এলিমেন্টরটা আছে আর তার সাথে তার আনুষঙ্গিক যে প্লাগইন আছে সেইটার যদি সুন্দর ইউজিং জানেন, তাহলে সেটা দিয়েই কিন্তু দারুণ দারুণ সাইট বানিয়ে দেওয়া সম্ভব। তাহলে সেইগুলো একটি শিখেন। ধরেন একটা ক্লায়েন্ট যদি মনে করেন যে না এই ক্লায়েন্টের কাজটা এলিমেন্টের প্রো দিয়ে পসিবল, আপনার কাছে কিন্তু টাকা নাই, কিন্তু মানে আপনি প্রজেক্টটা ফাইনাল
মানে সবকিছু সে অবশ্যই তার কাছ থেকে পাবেন, তাহলে আপনি খরচ করেন, 1,000 টাকা খরচ করেন, ক্লায়েন্টের সাইট বানিয়ে দেন, ক্লায়েন্ট তো টাকা আপনাকে দিয়েই দিচ্ছে, ওইটা এমন কোনো ব্যাপার হবে না, ঠিক আছে? আর যেটা হয় যে অনেক আমরা আমরা কাজ শিখতে গেলে আহ, ভালো ভালো প্লাগইনের দিকে নজর পড়ে, চোখ পড়ে যে ওইটা যদি শিখে ফেলতে পারতাম। হ্যাঁ, তো আপনারা তো জানেন যে আমি যদিও এটা কখনোই প্রিফার করি না, ওই থার্ড পার্টি বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করা যায়, যেমন থিম লক আপনাদের বলে দিলাম, ওইখান থেকে আপনারা এটা কিন্তু আমি বলে দিই, কেউই কখনোই ওইখান থেকে প্লাগইন থিম নামিয়ে না বুঝে লাইভ সার্ভারে কখনোই আপলোড করবেন না, এটা আপনাদের বলে দিলাম। কেউ যদি করেন তার নিজ দায়িত্বে, যদি ওইখানে কোনো ম্যালওয়্যার থাকে তখন কিন্তু আপনার শুধু আপনার ওই একটা সাইট না, আপনার পুরো হোস্টিং এর মধ্যে যত সাইট আছে সবই কিন্তু ইফেক্ট, মানে ঝামেলা হয়ে যেতে পারে। হয়তো প্রথম প্রথম টের পাবেন না, কয়েক মাস পর হয়তো টের পাবেন, এটা কিন্তু হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু বড় একটা সমস্যা। এমনি যেটা করবেন আপনার ওইসব জায়গা থেকে থিম প্লাগইন যেগুলো পছন্দ হয়, যদি দেখেন যে কাজ করা যায় নামিয়ে, তাহলে লোকাল হোস্টে বা এমন জায়গায় দেন, ধরেন প্র্যাকটিসের জন্য ওই হোস্টিংয়ে আপনার কোনো প্রয়োজনীয় কোনো সাইট নাই, আপনি ইউজই করেন প্র্যাকটিসের জন্য, বা আপনি ওটা যদি সব হারিয়েও যায় আপনার কিছু যায় আসে না, ওই সব জায়গায় ওই সব হোস্টিং বা ওরকম সার্ভারে, লোকাল হোস্টে হতে পারে বা লাইভে হতে পারে। লোকাল হোস্টেও অনেক সময় রিস্ক হয়ে যায়, কারণ কম্পিউটারও ম্যালওয়্যার ঢোকার সম্ভাবনা থাকে অনেক সময়। তো এরকম একটা যদি ধরেন আপনি 1,000 টাকা খরচ করে একটা ডোমিন হোস্টিং নিলেন, বা 2,000 টাকা খরচ করে একটা ডোমিন হোস্টিং নিলেন, এটা এক বছরে 2,000 টাকা মনে হয় খুব বেশি না। এইটা করে আপনি মানে মনে মনে কল্পনা করে নেন যে এইটা আমি শুধু ইউজ করব আমার মানে প্র্যাকটিস পারপাস, আর কোনো মানে একেবারে প্রফেশনাল কিছু করার জন্যই না, বা আপনার আমার কোনো সাইট থাকে থাকুক না থাকে না থাকুক, এই মায়া ছেড়ে দিয়ে ওই সব জায়গা থেকে থিম প্লাগইন নামিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি আপনি শিখে ফেলতে পারেন বা জেনে ফেলতে পারেন, তারপরে কাজের সময় কিনেই ব্যবহার করলেন, তাহলে যাদের প্রোডাক্ট তাদেরও অ্যাপ্রিসিয়েট করা হলো, পাশাপাশি আপনার প্রজেক্টও আপনি করে ফেলতে পারলেন। এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে আমি কি সবার কাছেই শুনেছি তাই না? কেউ কি বাদ পড়েছেন? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। এলিমেন্টর প্রো একটা সাইটে একবার ইউজ করা যায়, ওটা যদি আমি কোনো সময় ডিঅ্যাক্টিভ করি তাহলে কি অ্যাক্টিভ করতে গেলে লাইসেন্স কি চাবে? এখন এলিমেন্টর প্রো বা এই ধরনের প্লাগইনগুলো, বিশেষ করে এলিমেন্টরের কথাই বলি, এলিমেন্টর এখন লাইসেন্স কি দিয়ে অ্যাড করা যায় না। হ্যাঁ, এখন হচ্ছে, আগে করা যেত, এখন হচ্ছে ওরা যে সিস্টেম করে দিয়েছে, আগে করা যেত, এই জন্য হচ্ছে আপনাদের আমি ওই প্লাগইনও আগে দিয়ে দিতাম, এখন দিয়ে লাভ হয় না, কারণ লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেশনের সিস্টেমটাই উঠিয়ে দিয়েছে। এখন যেটা করে ওরা, ওরা ওইখানে একটা বাটন দিয়ে দিয়েছে, ওইখানে ক্লিক করলে যে অ্যাকাউন্ট থেকে এলিমেন্টর ক্রয় করা সেই অ্যাকাউন্টে লগ ইন করতে বলে। সেই অ্যাকাউন্টে যেহেতু আপনার লাইসেন্স কেনা আছে, সেই অ্যাকাউন্টে লগ ইন যখন করা হয় তখন ওইখান থেকে অটো এখানে অ্যাক্টিভেশনটা হয় বা অটো অ্যাক্টিভ হয়, বুঝতে পেরেছেন? যার কারণে আপনার যদি মানে অ্যাক্টিভেশনে যেতে হয় তাহলে ওই প্রসেসে যেতে হবে এখন এলিমেন্টরের যে ব্যাপারটা। তা ডাব্লিউপি রিসেট দিলে তাহলে তো সমস্যা এটা এটা অবশ্যই হবে। এটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ, সমস্যা তো অবশ্যই হবে, আপনার প্লাগইন ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এখন সেই ক্ষেত্রে সমাধান খুব ইজি, যদি আপনার লাইসেন্স নিজের ক্রয় করা থাকে তাহলে তো আপনার নিজের অ্যাকাউন্ট জি আছেই, আপনি যখন তখন অ্যাক্টিভ করতে পারছেন। আর যদি জি অন্য কারোর কাছ থেকে ক্রয় করেন, তাহলে ধরেন আপনাদের এই যে আমি যাদেরকে একজনের মাধ্যমে আমি অনেকেই হয়তো লাইসেন্স নিয়েছেন, মানে যদিও মাঝখানে আমি ভায়া মানে একজনের মাধ্যমে আপনাদের অনেককে নিয়ে দিয়েছি। এখন সবাই কিন্তু জানে যে কয়জন নিয়েছে, যে তারা যখনই মানে ডিঅ্যাক্টিভ করে দেয়, আমাকে বললে আমি তাকে আবার নক দিই, সে অ্যাক্টিভ করে দেয়। তো আপনারা যদি এরকম কারো কাছ থেকে ক্রয় করেন যে এলিমেন্টের পুরো লাইসেন্স, অনেকেই $1,000 বা $2,000, $500, $1,500, $800 এরকম বিভিন্ন দামে সেল করে লাইসেন্স। তো আপনারা যার কাছ থেকে ইচ্ছা চাইলে কিনতে পারেন, তবে কেনার সময় তার সাথে কথা বলে নেবেন এইভাবে যে আমার যদি কখনো ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে আপনি কি অ্যাক্টিভ করে দিবেন। এই কমিটমেন্ট যদি সে দেয় যে হ্যাঁ আমি ডিঅ্যাক্টিভ হয়ে গেলে আমি অ্যাক্টিভ করে দিব, তাহলে তো আপনার কোনো দুশ্চিন্তা নাই, আপনি ডিঅ্যাক্টিভ করবেন আবার তাকে নক দিবেন, সে করে দিবে। এই জন্য একজন রিলায়েবল পারসন হলে এই সুবিধাটা পাওয়া যায়, আর রিলায়েবল না হলে দেখা যাচ্ছে তাকে আর খুঁজে পেলেন না, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। যেমন ধরেন আমি মাঝে ফেসবুকের এক এক ভাইয়ের কাছ থেকে একটা জিনিস কিনছিলাম, হ্যাঁ, এখন তাকে খুব রিলায়েবল মনে হয়েছিল, সবকিছুই মনে হয়েছিল, তার ফোন নাম্বারও আমার কাছে আছে, আর যে পেজ থেকে কিনছিলাম সেই পেজের লিঙ্কও আছে, খুবই কথাবার্তা খুবই স্মার্টলি বলে, সবই খুব ভালো।
কিনেছি, এখন হঠাৎ করে সেটার একটা প্রবলেম হয়েছে। এখন হঠাৎ আমি প্রবলেম হওয়ার পরে আমি ফোন দিয়েছিলাম মোবাইলে, একটা জিনিস কিনছিলাম, সেটা আপনাদের শেয়ার করলাম না। তো ফোন দিলে দেখি ফোন বন্ধ। হ্যাঁ, তো ফোন বন্ধ হওয়ার পরে স্বভাবত তাহলে ভাবলাম হয়তো ফোন বন্ধ থাকতে পারে। আমি এবার পেজটাতে যাওয়ার চেষ্টা করেছি, পেজ সার্চে দেখি পেজও এখন আর নাই। তাহলে আমি বুঝলাম কি, তাহলে আসলে এটা একটা মানে ইয়ে ছিল, কি বলে মানে মানে সুবিধাজনক ছিল না। আমি খারাপ ওয়ার্ড ইউজ করতে চাই না, মানে লোকটার মাইন্ডটা হয়তো অত ভালো ছিল না। যদি তার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিন্ন ব্যাপার, আর যদি সমস্যা না হয়ে থাকে, তার যদি ইচ্ছাটাই বা তার টেন্ডেন্সি এরকম হয়, তাহলে এটা খুব খারাপ। তো এই জন্য হচ্ছে এই ধরনের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু রিলায়েবল পারসন, মানে যে জিনিসটা নিয়েছিলাম ওইটা গেলে যা গেলেও কিছু যায় আসে না, থাকলে কিছু যায় আসে না। এই জন্য যদি খুব মানে ভালো কিছু আপনার, যেটা হচ্ছে আপনার খুব কাজের জিনিস, এসব জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আগে যাচাই বাছাই করে তারপরে নেওয়াটা উচিত। হ্যাঁ, এটা হচ্ছে জি বিষয়। আচ্ছা, আর কিছু, এবার আমরা চলেন তাহলে, আমরা অনেক কথা বলেছি আর কথাগুলো খুবই মনে হয়, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, আপনাদের কাজের গতিতে বা আপনাদের ইন্সপিরেশনের জন্য দরকার ছিল। তো এভাবে চিন্তা করতে পারেন, আশা করি ভালো কিছু হবে। তো আজকে চলেন, আমরা অনেক কথা বলেছি আমাদের প্রজেক্ট নিয়ে বা ক্লায়েন্টদের এই কমিউনিকেশনের ব্যাপারগুলো নিয়ে। আমরা আমাদের যে কাজ করছিলাম সেখানে আমরা ফ্রি। আমরা হচ্ছে আজকে দেখতে চেয়েছিলাম কুপন, আমি কুপনটা দেখাবো আর ইসের টুকটাক ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার করে নেক্সট দিন আমরা একটা প্রজেক্ট দেখার চেষ্টা করব। ওকে, মানে একটা সাইট 1 2 3 দিন যা লাগুক ট্রাই করব আপনাদের পুরো দেখানোর। তাহলে আপনারা এই কমার্স নিয়ে কিভাবে কাজ করতে হয়, এই প্লাগইনটার ব্যবহারটা তো আজকে মোটামুটি শেষ হয়ে যাবে। আর পাশাপাশি একটা সাইটেও আসলেই যদি একটা থিম নিয়ে শুরু করেন, আমরা ধরুন একটা ভালো একটা থিম নিয়ে শুরু করব, সেই থিমের ব্যাপারগুলো আসলেই কিভাবে হ্যান্ডেল করে এখনই হয়তো অনেকের কাছে ক্লিয়ার না, তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে, সেটাও শিখে ফেলতে পারবো আমরা। আচ্ছা চলেন, আজকে আমাদের মূল ডিসকাস করার ব্যাপার ইয়ে ছিল হচ্ছে কুপন, আমরা সরাসরি কুপনে চলে যাই। আচ্ছা, এলিমেন্টরের শিপিংটা বেশ জটিল একটা পার্ট অনেকের কাছে, আবার অনেকের কাছে ইজি। তো এই শিপিং এর ব্যাপারটা আপনারা, আমি জানি না সবাই ঠিকঠাক প্র্যাকটিস করেছেন কিনা, যেভাবে দেখানো হয়েছে আপনারা যদি সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনার ওই ব্যাপারগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। প্রথম প্রথম শিপিং এর এই ব্যাপারগুলো একটু লজিক্যাল ব্যাপারগুলো হয়তো আপনাদের কাছে ইয়ে মানে উদ্ভট মনে হতে পারে, বা আপনার লজিকটা মাথায় নাও আসতে পারে। তো কয়েকদিন প্র্যাকটিস করলে দেখবেন যে লজিকটা ইজি হয়ে গিয়েছে। আপনাদের সবার মনে থাকবে, আপনারা যখন ক্লাস 6-এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি হয়, তখন আমরা সবাই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এইটুকুই মনে রাখতে দেখা যায় যে খুব সমস্যা হয়ে যেত। কি হতো, ওই একদিন দেখা যাচ্ছে যে এ প্লাস বি ঠিকই দিয়েছে, কিন্তু পরে এ এ প্লাস বির মানে হোল ব্র্যাকেট, পরে এ মাইনাস বি এর হোল ব্র্যাকেট দিতে আর মনে নাই, এটা হয়ে যেত। অথবা অনেক সময় দেখা যায় যে হোল ব্র্যাকেট দিব কি দিব না, শুধু কি এ প্লাস বি নাকি শুধু এ মাইনাস বি লিখবো, এগুলো হতো। কিন্তু এখন এখন এই জিনিসটা খুবই একটা মানে মনে হয় যে হাস্যকর একটা ব্যাপার, যে এই এর জন্য আমার এত ভাবনা কাজ করতো মাথায়। এবার ওইটাকে জড়িয়ে যখন একটা বড় ম্যাথ দেওয়া হতো যে এ প্লাস বি মাইনাস, বা বড় একটা ম্যাথ আমি ধরেন দিয়ে আমরা বললাম যে এটার পুরো ক্যালকুলেশন করে নিয়ে আসো, তখন সেটাও জটিল মনে হতো। কিন্তু যখন আপনি 7 8 যখন উঠেছেন, তখন ওই ব্যাপারটা খুব হাস্যকর লাগতো বা মনে হতো খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তো ঠিক আমাদের এই শিখার ব্যাপারটাও এরকম, যে প্রথম যখন করতে যাওয়া হয় তখন মনে হয় যে এটা কত জটিল একটা ব্যাপার, সেটা যখন বারবার প্র্যাকটিস করা হয় তখন দেখবেন যে জটিল ব্যাপারটাও খুব ইজি লাগে। আচ্ছা যাই হোক, তো আপনারা যখন কুপনে ক্লিক করবেন তখন হচ্ছে কুপনে এর একটা পপ আপ পাবেন। আমার হয়তো আগে পরে ক্লিক করা ছিল, যার কারণে এইভাবে দেখছি। আপনারা এরকম একটা পপ আপ পাবেন যে যেখানে লিখে থাকবে যে ক্রিয়েট কুপন বা ক্রিয়েট এ কুপন, এরকম কিছু। আর ঠিক এইখানে অ্যাড কুপন এই অপশনটা পাবেন যদি আপনার আগে পরে কোনো কুপন তৈরি করা থাকে। তো এখানে দেখেন যে অ্যাড কুপন নামে আমরা একটা অপশন পাচ্ছি, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কুপন অ্যাড করার জায়গা পাবো। এখন কুপনটা কেন, আপনারা সবাই কম বেশি জানেন যে কুপন হচ্ছে আপনি আপনার সাইটে যারা মানে কিনতে আসবে, যারা কাস্টমার, তাদের যদি কোনো ডিসকাউন্ট দিতে চান, যে আপনার প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে সে কিছু অফার পাবে বা ডিসকাউন্ট পাবে, এখন এই ডিসকাউন্টটা আবার আপনি বিভিন্নভাবে দিতে পারেন। এটা হতে পারে যে একটা নির্দিষ্ট অকেশনের জন্য, তার মানে
ধরেন এখন হচ্ছে এই যে সামনে ব্ল্যাক ফ্রাইডে আসছে, হ্যাঁ সামনে ব্ল্যাক ফ্রাইডে আসছে, ওইখানে ধরুন ব্ল্যাক ফ্রাইডেতে আপনি আপনার সাইটে একটা ডিসকাউন্ট দিবেন, তাহলে এটা হতে পারে একটা নির্দিষ্ট সময়ের জন্য। আবার হতে পারে যে একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য কেউ যদি এই ক্যাপটা কিনে তাহলে শুধু এই ক্যাপের জন্য একটা ডিসকাউন্ট পাবে, এটা হতে পারে। আবার হতে পারে যে নির্দিষ্ট কিছু আহ, মানে কাস্টমারের জন্য, সেটা কেমন যে প্রথম 10 জন কাস্টমার একটা ডিসকাউন্ট পাবে। দেখেন অলরেডি কিন্তু আমি 3-4টা ওয়ে বলে ফেলছি। এটা হতে পারে যে একটা নির্দিষ্ট ওকেশনের জন্য, হতে পারে একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য, হতে পারে যে আপনার কাস্টমার যারা আছে 10 জন নির্দিষ্ট মানে প্রথম 10 জন কাস্টমারের জন্য। আবার হতে পারে যে নির্দিষ্ট কিছু কাস্টমারের জন্য, ধরেন জাকির পাবে, সানাউল্লাহ পাবে, সুমন পাবে, ঠিক আছে, এই কয়জন হচ্ছে ডিসকাউন্ট পাবে, অন্য কেউ না। তাহলে এইটা হতে পারে। আবার হতে পারে যে একটা কুপন একজন কাস্টমার একবারই ব্যবহার করতে পারবে, তার মানে একবার যদি কেউ আপনার সাইট থেকে এই কুপনটা ব্যবহার করে তাহলে দ্বিতীয়বার আবার ব্যবহার করতে পারবে না, সেটা হতে পারে। আর কি হতে পারে যে আপনার কুপনটা বারবার ব্যবহার করা যাবে, যে একজন কাস্টমার যতবার কিনতে যাক ততবারই সে কুপন ব্যবহার করতে পারে, এটা হতে পারে। আর কি হতে পারে যে শুধুমাত্র জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, রেকর্ড হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। না, রেকর্ড হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, শুরু থেকেই রেকর্ড হচ্ছে। আচ্ছা, জিমেইল ধরেন যারা জিমেইল দিয়ে কিনবে, জিমেইল দিয়ে যারা মানে সরি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যারা প্রোডাক্ট কিনবে, মানে জিমেইল দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে হচ্ছে ডিসকাউন্ট পাবে। মানে অন্য কোনো মেইল দিয়ে মানে কোম্পানির মেইল দিয়ে করলে তারা ডিসকাউন্টটা পাবে না, সেটাও হতে পারে। আপনার কিছু ব্যক্তিগত কিছু কাস্টমার থাকতে পারে যে ওটা তো বললাম যে অমুক অমুক অমুক, সেটাও হতে পারে। তাহলে আপনারা বুঝে ফেলছেন যে কুপন এই যে দেখেন এই কুপনটাও তাহলে সুন্দরভাবে রেডি করার একটা ব্যাপার থাকে, যে আপনার কুপনটা এই যে আমি যতগুলো লজিক বললাম এর বাইরেও অনেক লজিক হতে পারে, সেই লজিকগুলো ব্যবহার করে আপনি কিভাবে আপনার কুপন ব্যবহার করবেন, এই টোটাল ব্যাপারটা আমরা দেখবো হচ্ছে এই কুপনের মধ্যে যখন আসবো তখন। তাহলে চলেন আমরা একটা একটা করে একটু বোঝার ট্রাই করি। প্রথমত আপনি আপনার একটা কুপন কোড যেটা আমরা বলি সেরকম একটা কুপন কোড দিতে পারেন। তো ধরেন আমি নভেম্বর মাসের একটা ডিসকাউন্ট দিতে চাচ্ছি, আমি এরকম একটা নাম দিলাম, এই নামটা হচ্ছে টোটালি আপনার ব্যাপার, মানে এইটাই হচ্ছে আপনার কুপন কোড, এখানে যা দিবেন সেটাই আপনার কোড। এই কোড যে পাবে আপনার এই কুপনটা আপনি যে অনুযায়ী রেডি করবেন, আপনার ডিসকাউন্ট দেওয়া, আপনার প্রোডাক্ট ভেদে আপনার অফার দেওয়া, যেভাবে আপনি রেডি করবেন অনলি সেই পারপাজই এই কুপনটা ব্যবহার করতে পারবে, অন্য কোনো পারপাস এই কুপনটা ব্যবহার করতে পারবে না বা করতে পারবে না। তাহলে আপনি যা ইচ্ছা এখানে নাম দিবেন সেটাই আপনার কুপন হিসেবে কাজ করবে। অথবা যদি কেউ মনে করেন যে র্যান্ডমলি জেনারেট করে দিবেন হাবিজাবি কিছু একটা দিয়ে, তাহলে এখানে দেখেন জেনারেট কুপন কোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক ও কমার্স থেকে আপনাকে একটা কোড জেনারেট করে দিবে। ওকে ফাইন, তা আমি ধরেন এই কুপনটা নামটা দিলাম, এখানে একটা অপশনাল, এটা একটা ডেসক্রিপশন দিয়ে রাখতে পারেন আপনার নিজের বোঝার সুবিধার জন্য। এই ডেসক্রিপশনটা আসলে আপনার সাইটে অনেক কুপন থাকতে পারে, যে দেখা যাচ্ছে কয়েকশো কুপন, এখন কোন কুপনটা কী কাজের জন্য ব্যবহার করেছিলেন সেরকম একটা কিছু আপনি যদি এখানে লিখে রাখতে চান তাহলে আপনি এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, এটা অপশনাল। আচ্ছা, এইটার পরে প্রথম আমরা যে কুপন কোডটা দিয়েছি তারপরে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে জেনারেল, আর একটা আছে ইউজেস রেস্ট্রিকশন, আর একটা আছে ইউজেস লিমিট। তো জেনারেলের মধ্যে আবার বেশ কিছু অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জেনারেল থেকেই আপনার ঠিক করে দিতে হবে যে আপনি এই ইয়েটা কি বেস আপনি ইউজ করতে চান। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, আপনারা বুঝতেই পারছেন। একটা হচ্ছে পার্সেন্ট ডিসকাউন্ট, এইটা যদি সিলেক্ট করে দেওয়া হয় তাহলে আমরা এখানে 10 দেওয়ার অর্থ হচ্ছে আপনার ওইখানে যে কেউ কেনাকাটা করবে, ধরেন 1000 টাকার কিনলো তাহলে সে 10% ডিসকাউন্ট পাবে, অর্থাৎ সে 100 টাকা ছাড় পাবে 1000 টাকায়, তাহলে পার্সেন্ট বেস ডিসকাউন্ট হতে পারে। আর একটা দেখেন আছে ফিক্সড কার্ড ডিসকাউন্ট, যে আপনার মানে সব কিছু যখন কার্ডে অ্যাড করবে তখন হচ্ছে ওই কার্ডে মানে টোটাল হিসাবের উপরে আপনার ডিসকাউন্ট পাবে।
আর একটা আছে দেখেন ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, মানে প্রোডাক্ট ভেদে হচ্ছে ডিসকাউন্ট পাবে। আচ্ছা, তো আমরা ধরেন যে আপনারা প্রত্যেকটা একটু বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করে করে দেখেন, কারণ অনেকগুলো অপশন দেখাতে গেলে এখানে কিন্তু অনেক অপশন আছে। আমি চেষ্টা করব বেশিরভাগগুলো দেখানোর, আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি যে কোনো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি ধরেন ফিক্স কার্ড ডিসকাউন্ট দিলাম, যে কেউ যখন কার্ডে সব অ্যাড করবে তখন ওই কার্ডে সে কুপন কোড ইউজ করার অপশন পাবে। সাধারণত ওইখানেই অপশনটা থাকে। সে কার্ডের সব কিছুর অ্যাভারেজে, মানে সব কিছুর মূল্য, টোটাল মূল্যের উপরে ডিসকাউন্টটা অ্যাপ্লাই হবে। তো আমরা এখানে ধরেন কথার কথা দিলাম 100 টাকা, ওকে, বা ধরেন 10 টাকা ইচ্ছা, তাহলে সেই কার্ডে গেলেই 10 টাকার ডিসকাউন্ট পাবে। মানে এই কুপনটা ইউজ করলে, এই কুপনটা ইউজ না করলে তো আর পাবে না, এটা তো বুঝেছেন। আচ্ছা, এরপরে দেখেন একটা অপশন আছে অ্যালাউ ফ্রি শিপিং। এইটা দিলে যেটা হবে যে আপনার এই কুপনটা ইউজ করলে দুইটা ব্যাপার হবে। একটা হচ্ছে আপনার এই 10 টাকা ডিসকাউন্ট তো সে পাবেই, পাশাপাশি ফ্রি শিপিংটাও সে পাবে, যে সে এই কুপনটা ইউজ করে একই সাথে ডিসকাউন্ট এবং ফ্রি শিপিংটাও নিতে পারবে। তো আপনার যদি এটা মনে হয় তাহলে আপনি এটা ফ্রি শিপিংটা দিতে পারেন। আচ্ছা, এইটার ক্ষেত্রে খুবই খুবই জরুরি হচ্ছে আপনার শিপিং মেথডটা ঠিক করে রাখা, যে আপনি ফ্রি শিপিং অ্যালাউ করেন কিনা আপনার সাইটে। তো আমি তো ওই শিপিং নিয়ে গতদিন আলোচনা করেছিলাম, আপনার অবশ্যই সাইটে ফ্রি শিপিং মেথডটা অ্যাড করা থাকতে হবে, তা না হলে তো কাজ করবে না সিস্টেম থেকে। তো এটা ইউজ করলে আপনাদের ফ্রি শিপিং ইয়েটা এখানে আপনার সাইটে ব্যবহার করে রাখবেন, তাহলে সে ফ্রিতে শিপিংয়ের এই ইয়েটা নিতে পারবে। আচ্ছা, এর আগে আপনাদের ছোট্ট একটা কথা বলতে হতো, অনেকে দেখবেন যে ই কমার্সের মধ্যে গেলে এই কুপনের অপশনটা পাচ্ছেন না। ঠিক আছে, যে আপনি গিয়েছেন ই কমার্সের মধ্যে কিন্তু কুপনের অপশনটা এখানে নাই। এমন যদি হয় তার নো টেনশন, আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে, মানে এটা হচ্ছে, মানে এটা আগেই বলতে হতো, তা যেহেতু মিস করেছি এই জন্য আমি পরে বলে দিচ্ছি। সেটিংসের মধ্যে থেকে এখানে আপনাদের মনে থাকবে হয়তো, এখানে দেখেন অ্যানাবেল কুপনস একটা অপশন আছে। এটা যদি আপনার ডিসেবল করে দেওয়া থাকে তাহলে এইখান থেকে অপশনটাই চলে যাবে। তো আপনাদের কারো যদি এখানে অপশন না পান, ডোন্ট ওয়ারি, আপনারা জাস্ট যাবেন আর অ্যানাবেল ইউজ কুপন এটা অ্যালাউ করে দিয়ে সেভ দিবেন, সাথে সাথে আপনার এখানে অপশনটা চলে আসবে। ওকে, ফাইন। আচ্ছা, এইবার ধরেন আমাদের এই কুপনটা নভেম্বর মাসের ডিসকাউন্ট, এটা আমরা দিতে চাচ্ছি। এখন দেখেন মজার বিষয় হচ্ছে আপনার কুপনটা আপনি কি আসলে নভেম্বর মাসের পরে আপনি ডিলিট করে দিবেন এই চিন্তা ভাবনা থেকে কুপন বানাচ্ছেন? না, আমাদের এই কুপনের ব্যাপারগুলো আমাদের যদি আবার ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয়, যে নভেম্বর মাস চলে যাওয়া যখন যাবে তো তখন আমি এসে আবার ডিলিট করব বা এখান থেকে রিমুভ করব, এটা আপনার করতে হবে না। ই কমার্সের মধ্যেই সিস্টেম করে দেওয়া আছে। এখানে দেখেন কুপন এক্সপায়ারি ডেট অপশন দেওয়া আছে। তাহলে এইখান থেকে আপনি যদি ডেট ঠিক করে দেন, অনেক সাইটে দেখবেন আপনাকে বলে দেয় যে অমুক দিন পর্যন্ত এই ডিসকাউন্টটা পাবেন, তাহলে তারা এটা হ্যান্ডেল করে কিভাবে? ঠিক এইভাবেই হ্যান্ডেল করে। তাহলে আমরা যদি ধরেন এখানে নভেম্বর মাসের 30 তারিখ ঠিক করে দিলাম, তাহলে এর অর্থ হচ্ছে নভেম্বর মাসের 30 তারিখ যখনই শেষ হয়ে যাবে তখনই এই কুপনটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে, এই কুপনটা আর কাজ করবে না ডিসেম্বরের 1 তারিখে। ওকে, তাহলে আমাদের এই হলো আমাদের জেনারেল অপশন। জেনারেল অপশন খুবই জেনারেল, খুবই সাধারণ, জটিল কিছুই না। যদি কোনো কিছু বুঝে না আসে, এখানে আপনাদের তো মনে আছে, ধরলে এখানে বলে দিবে যে এখানে আপনি কি কি ইউজ করতে পারবেন না পারবেন। ওকে, এরপরে আছে ইউজেস রেস্ট্রিকশন। এই যে একটু আগে যে ব্যাপারগুলো আপনাদের সাথে ডিসকাস করছিলাম তার অনেক কিছুই আমরা এখানে পাবো। এখানে দেখেন যে একটা কুপন, আপনারা ধরেন সাইটে কেউ আসলো, একটা প্রোডাক্টের দাম 10 টাকা আর সে ডিসকাউন্টও পেলো 10 টাকা, তাহলে ব্যাপারটা ইভালির মতো হয়ে গেল। আচ্ছা, মজা করলাম। মানে হয়তো বা এরকম হতে পারে যে প্রোডাক্টের দাম 10 টাকা কিন্তু ডিসকাউন্ট 20 টাকা, ঠিক আছে? তাহলে তো আপনার ব্যবসা, যদি ব্যবসার সিস্টেমটা ওরকম হয় তাহলে ভিন্ন ব্যাপার। আর যদি মনে করেন যে না, আপনার এই কুপনটা তখনই কেউ ইউজ করতে পারবে যখন সে মিনিমাম 1000 টাকার প্রোডাক্ট কিনবে, তাহলে তার কার্ডে যদি 1000 টাকার প্রোডাক্ট অ্যাড হয় তাহলে হচ্ছে সে হচ্ছে এই কুপনটা তার জন্য, মানে তার ওইখানে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তাহলে আপনি এখানে লিমিট ঠিক করে দিতে পারেন। আচ্ছা, এখানে মিনিমাম লিমিট, একইভাবে ম্যাক্সিমাম লিমিট দিতে পারেন যে এত টাকা থেকে এত টাকা পর্যন্ত আপনার এই কুপনটা কাজ করবে, আদারওয়াইজ করবে না। সেভাবে লিমিট ঠিক করে দেওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে দেখেন নেক্সট অপশন যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউজ অনলি। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেক সময় হয় কি যে
আমরা অনেক সময় অনেক সাইটে দেখি যে তারা হচ্ছে কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য তারা বিভিন্ন সিস্টেমে তাদের ডিসকাউন্টগুলো বা অফারগুলো দিয়ে থাকে। সেই ডিসকাউন্ট দেওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে অনেক স্ট্র্যাটেজি ফলো করে। অনেক সময় হতে পারে যে কাস্টমার এই প্রোডাক্টগুলো যে কাস্টমারই আসুক একজনই যেন সবগুলো কিনে না নেয়, ক্রয় করে না নেয়। এটা হচ্ছে একজন কাস্টমার একটাই মানে একবারই ইউজ করতে পারবে, একাধিকবার ইউজ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই অপশনটা আপনারা চুজ করে দিতে পারেন। এটা চুজ করে দিলে প্রথমবার সে যখন কিনবে তখন হচ্ছে এই কুপনটা কাজ করবে, দ্বিতীয়বার যখন কিনতে যাবে তখন হচ্ছে আর কাজ করবে না। তো আমরা এটা ফ্রি রাখলাম। আচ্ছা, মানে যতবার ইচ্ছা ইউজ করতে পারবে, অথবা আমরা চাইলে একবারও দিতে পারি। আচ্ছা, একবারই দিলাম যে একাধিকবার দিতে পারবে না। ওকে, এক্সক্লুড সেল আইটেম। আচ্ছা, এইটা আপনারা নাম শুনেই বুঝতে পারছেন। এক্সক্লুড মানে তো সবাই জানেন, তাই না? এক্সক্লুড মানে কি? বাদে। হ্যাঁ হ্যাঁ, বাদে, ছাড়া, তাই না? তাহলে আমরা জানি যে সেল প্রাইস থাকে, তার মানে আপনার রেগুলার দাম ধরেন ছিল হচ্ছে 1200 টাকা, আপনি ওই প্রোডাক্টটার দাম দিয়েছেন 1000 টাকা, তো অলরেডি আপনি ওইখানে একটা ডিসকাউন্ট দিয়েই রেখেছেন। এখন আপনি যদি মনে করেন যে ওর পরে আর ডিসকাউন্ট দিতে চান না, তাহলে এটার অর্থ হচ্ছে আপনি সেল প্রোডাক্টে এই কুপনটা অ্যাপ্লাই করতে দিবেন না, এর অর্থ হচ্ছে এই। তাহলে সেই ক্ষেত্রে আপনারা এক্সক্লুড সেল আইটেমস এটা যদি সিলেক্ট করে দেন, তাহলে সেল আইটেম আমাদের সাইটে বা সেই সাইটে এই যেগুলো সেল আইটেম হিসেবে আছে বা এই যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে যে প্রোডাক্টগুলোতে, সেই প্রোডাক্টগুলোতে এই কুপন মানে কেউ যদি কার্ডে অ্যাড করে সেই প্রোডাক্টগুলোতে এই কুপনটা অ্যাপ্লাই হবে না। আচ্ছা, এক্সক্লুড সেল আইটেম। এরপরে দেখেন স্পেসিফিক কিছু প্রোডাক্ট, ধরেন অনেক সময় আমরা অনেক সাইটে দেখি যে শুধুমাত্র এই বেল্টের জন্য কার্ড মানে কুপন অ্যাড করা, ক্যাপের জন্য কুপন অ্যাড করার অপশন, অন্য কোনো প্রোডাক্টের জন্য না। তাহলে আপনি এখানে চাইলে আপনার প্রোডাক্ট এখানে অ্যাড করে দিতে পারেন। ধরেন কথার কথা আমি এখানে ক্যাপ লিখে সার্চ দিচ্ছি, তাহলে আমার এই ক্যাপ নিয়ে যে নামের প্রোডাক্ট আছে সামনে চলে আসলো, এটা সিলেক্ট করে দিলাম। এইভাবে যদি আপনার একাধিক প্রোডাক্ট মনে হয় যে এই প্রোডাক্টের জন্যই ডিসকাউন্টটা দিবেন, তাহলে আপনি আপনার প্রোডাক্টগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। জটিল কিছু না, খুবই ইজি জিনিস। আচ্ছা, ঠিক এখান থেকে আপনি প্রোডাক্ট সিলেক্ট করে দিলেন, কিন্তু আবার বলে দিলেন মানে তার উল্টাটা হতে পারে যে আপনার এই সাইটে যত প্রোডাক্ট আছে বা যত এখানে আপনার ইয়ে আছে, সব প্রোডাক্টেই আপনি হচ্ছে ডিসকাউন্ট দিবেন অনলি সুমন ছাড়া। সো মানে যে কোনো একটা আইটেম ছাড়া, ধরেন অ্যালবাম ছাড়া। তাহলে আপনার কি করতে হবে, সেই এক্সক্লুড প্রোডাক্টগুলো এখান থেকে সার্চ করে দিতে হবে। যেমন ধরেন আমি এখানে যদি লিখি বেল্ট, তাহলে বেল্ট যে প্রোডাক্টটা আছে এটা সিলেক্ট করে দেওয়ার অর্থ হচ্ছে সব প্রোডাক্টেই অ্যাপ্লাই হবে এই কুপনটা, কিন্তু এই বেল্টের এই প্রোডাক্টটা যদি কেউ নিতে যায় তাহলে সেখানে এই কুপনটা অ্যাপ্লাই হবে না। ওকে, একইভাবে প্রোডাক্ট ক্যাটাগরিও দিতে পারেন যে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলোতে শুধু ডিসকাউন্ট দিবেন। আপনারা অনেক সাইটে দেখবেন যে এরকম দেওয়া থাকে যে গ্রোসারি আইটেমের জন্য ডিসকাউন্ট, বাচ্চাদের যে বিভিন্ন টয় পাওয়া যায় এই টয়ের জন্য ডিসকাউন্ট, অন্য ক্যাটাগরির জন্য না। তাহলে আপনারা এইভাবে ক্যাটাগরি বেস কুপনটাও অ্যাপ্লাই করার সিস্টেম এখানে আছে, দিতে পারেন। ঠিক একইভাবে যেমন ক্যাটাগরি সিলেক্ট করা যায়, ঠিক একইভাবে ক্যাটাগরিটা আবার বাদ রাখা যায় যে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলোতে এই কুপনটা অ্যাপ্লাই করা যাবে না বা অ্যাপ্লাই হবে না। আচ্ছা, অ্যালাউ ইমেইলস, এই আপনাদের যেটা আমি বলছিলাম যে আপনারা চাইলে যে নির্দিষ্ট কিছু কাস্টমারের জন্য আপনারা এই কুপন রেডি করতে পারেন যে অমুক অমুক কাস্টমার। তাহলে কাস্টমার আসলে কিভাবে বুঝবেন? কাস্টমারকে এখানে ট্র্যাক করা সব থেকে ইজি ওয়ে হচ্ছে তার ইমেইল অ্যাড্রেসটা এখানে ইউজ করা, কারণ ইমেইল অ্যাড্রেসই সব থেকে ইউনিক হয়, কারণ একই ইমেইল অ্যাড্রেস আরেকজনের থাকবে না। মোবাইল নাম্বারও ইয়ে হতে পারে, মানে ইউনিক হতে পারে বা হয়, কিন্তু ইমেইল অ্যাড্রেসও ইউনিক হয়, কিন্তু মোবাইল নাম্বার তো এখানে অপশন নাই, ইমেইল অ্যাড্রেসে আছে। তাহলে আপনি ইমেইল অ্যাড্রেস দিয়ে এখানে দিয়ে দিতে পারেন। ধরুন কথার কথা, ধরেন আমি এখানে দিলাম যে contact@safesyntax.com। তাহলে আপনার ফ্রেন্ডের ধরেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে এইটা বা ইমেল অ্যাড্রেস হচ্ছে এইটা। তাহলে আপনি যদি মনে করেন যে আপনার খুব কাছের একজন মানুষ, তাকে আপনি একটা ডিসকাউন্ট দিবেন, তখন সে বলল কি তোর এখান থেকে আমি এটা কিনবো, তা আমাকে একটু ছাড়টা দে, এরকম আছে না?
তা আপনি তাকে বললেন ওকে ঠিক আছে তাহলে তোর জন্য একটা আমি ছাড়ের ব্যবস্থা করেছি, কিন্তু আমার তো একটা বিজনেসের সিস্টেম আছে, তাহলে তুই একটা কাজ কর, আমি তোর একটা কুপন কোড দিচ্ছি, কারণ আপনার তো এখানে যারা এমপ্লয়ি আছে বা যারা আছে তাদের তো মাস শেষে বা আপনার তো এই সব প্রোডাক্টের একটা হিসাব রাখার ব্যাপার আছে, আপনি তো চাইলেই একজনকে মানে দিয়ে দিলেন আন্দাজে, এরকম তো হতে পারে না। তাহলে আপনার ইসে আছে, আপনার রুমের মধ্যে স্টোর রুমে আছে, আপনি একটা প্রোডাক্ট নিলে নিয়ে যা, তাহলে হলো কি আপনার কিন্তু ওই প্রোডাক্টের হিসাব থাকলো না, তাহলে আপনি তাকে ফিরিয়ে দেন। তারপরেও আপনি যদি হিসাবটা রাখতে চান তাহলে আপনি তার জন্য এরকম একটা কুপন কোড রেডি করে দিতে পারেন, তুই এই কুপনটা ইউজ কর, ফ্রিতে পাবি, অথবা ডিসকাউন্ট যদি দিতে চান এই ডিসকাউন্টে এই প্রোডাক্টটা নিতে পারবি। তাহলে আপনি তার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিলেন, এই ইমেল অ্যাড্রেসেই শুধু এই কুপনটা অ্যাপ্লাই হবে। কখন? যখন সে ওই ইমেল অ্যাড্রেস দিয়ে তার অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট করবে, কারণ প্রোডাক্ট নিতে হলে যদি আপনার সিস্টেম থাকে যে অ্যাকাউন্ট করেই নিতে হবে, তাহলে তো তার অ্যাকাউন্ট করতে হবে, আর অ্যাকাউন্টে যখন সে বিলিং অ্যাড্রেসে এই এই ইমেল অ্যাড্রেসটা দিবে তখন হচ্ছে ওই ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করার পরেই এই কুপনটা কাজ করবে, আদারওয়াইজ করবে না। আপনাদের এই যতগুলো কথা বললাম আপনাদের এখানে দুশ্চিন্তা করার কিচ্ছু নাই, এটা কিন্তু কমার্স হাজারো বার এগুলো প্র্যাকটিক্যালি টেস্ট করে 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 এই জায়গায় নিয়ে আসছে, তো এখানে যেভাবে বলে দিয়েছে এভাবে সব সময় কাজ করবে। সো ডোন্ট ওয়ারি, টেনশনের কিছু নাই। এখন যখন এরকম ফ্রেন্ড যদি 5 জন হয়, 5 জনের ইমেল অ্যাড্রেস দিতে হবে, নো প্রবলেম, কমা দিয়ে দিয়ে সেই ইমেল অ্যাড্রেসগুলো বসিয়ে দিবেন, ঠিক আছে? এখানে ধরেন দিলাম, এইভাবে আপনার ইমেল অ্যাড্রেসগুলো দিলে সেই ইমেল অ্যাড্রেসগুলোতে আপনার মানে এই কুপনটা কাজ করবে, অন্য কোনো ইমেল অ্যাড্রেসে না। আচ্ছা, এইবার আরেকটা মজার বিষয় আপনাদের শিখিয়ে দেই, সেটা হচ্ছে এমন যদি হয় যে শুধুমাত্র যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে, আপনি ধরেন কিছু কাস্টমার এরকম নিতে চান যে জিমেইল অ্যাকাউন্টে যারা আছে সেই কাস্টমারগুলোকে আপনি ডিসকাউন্ট দিতে চান, অন্য কোনো জায়গায় অ্যাকাউন্ট থাকলে আপনি ডিসকাউন্ট দিতে চান না, ঠিক আছে? এটা বিভিন্ন রিজনে হতে পারে। তাহলে সেটা যদি করতে চান সেটা কিভাবে করবেন? এখন আপনার তো হাজারো কাস্টমার হতে পারে, লক্ষ কাস্টমার হতে পারে, তাহলে আপনি কি সব কাস্টমারের ইমেল অ্যাড্রেস একটা একটা করে বসাবেন? এটা তো আসলে ইম্পসিবল, কারণ একটা অ্যাকাউন্ট তো জিমেল অ্যাড্রেসটা কেউ একজন নতুন করেও খুলতে পারে, তখন আবার তারটা বসাবেন না, এটা আসলে একটা মানে বিশাল কর্মযোগ্য, তাই না? তো এটার জন্য ও কমার্সে খুব সুন্দর একটা অপশন আছে, সেটা হচ্ছে *@, সেই ইমেল অ্যাড্রেসের মানে সেই কোম্পানির নাম যদি লিখে দেন, তাহলে এর অর্থ হচ্ছে ওই এই যে স্টার অর্থ হচ্ছে যত ইমেল অ্যাড্রেস হবে এই জিমেইলের আন্ডারে সব ইমেল অ্যাড্রেসের উপর এই কুপনটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ, তাহলে এইভাবে যদি আপনারা দিয়ে দেন, একইভাবে আপনাদের যদি ইয়াহু হয় নো প্রবলেম, তাহলে *@yahoo.com এটা যদি দিয়ে দেন, তাহলে ইয়াহু মেইলে যারা অ্যাকাউন্ট করবে তাদের হচ্ছে এই কুপনটা তাদের অ্যাকাউন্টে কাজ করবে, অন্য কোনো অ্যাকাউন্টে না। এভাবে আপনারা কমা দিয়ে দিয়ে আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো বসাতে পারেন। তা আমার মনে হয় এখানে যা আছে আমি সর্বোচ্চ সব কিছুই বলেছি এবং ক্লিয়ারলি, আমার মনে হয় না কারো সমস্যা থাকার কথা। কারো কোনো কোশ্চেন কি এই জায়গায় আছে? থাকার কথা না, যা বলেছি। আমরা এই কুপনটা অ্যাপ্লাই করে দেখবো, একটু আপনাদের ফিডব্যাক নেই। আচ্ছা, না না, ইজ ক্লিয়ার, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা, ইউজেস লিমিট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি একটা কুপন আপনি দিলেন, আপনার সাইটে দেখা যাচ্ছে যে কুপন ইউজ করতে করতে আপনার বেচা কিনা পুরো 12টা বাজিয়ে দিল, সারাদিন যাচ্ছে আর কুপন ইউজ করছে। তো আপনি যদি এইটা দিয়ে দেন যে আপনার কুপনের কতবার ইউজ করতে পারবে, একটা কুপন কতবার ইউজ করতে পারবে, তাহলে এখানে সংখ্যা দিয়ে দেওয়া যেতে পারে। আপনি যদি এখানে সংখ্যা দিয়ে দেন যে 2, তাহলে এই কুপনটা 2 বার ইউজ করা যাবে। হ্যাঁ, মানে ঠিক আছে। তারপরে আপনি যদি চান যে একজন ইউজার কয়বার ইউজ করতে পারবে, আপনি ধরেন 10 জন কাস্টমারকে অফার দিবেন, তাহলে এখানে যদি সংখ্যাটা 10 দিয়ে দেন, তাহলে আপনার এই কুপনটা 10 বার কাজ করার পরে এই কুপনটা আর কাজ করবে না। 100 জন কাস্টমারকে অফার দিতেছেন, তাহলে 100 দিয়ে দিলে এখানে এই কুপনটা 100 বারের পর আর কাজ করবে না। যদি চান যে না এটা যতবার ইচ্ছা ইউজ করতে পারবে, তাহলে এটা ব্ল্যাঙ্ক রাখলেই চলবে, এটা আনলিমিটেড বার, তাহলে হচ্ছে এই কুপনটা ইউজ করতে পারবে। একইভাবে লিমিট পার ইউজার, আপনি যদি কোনো কিছু করতে চান, একজন ইউজার একবারই ইউজ করতে পারবে এই কুপনটা, তাহলে হচ্ছে আপনি এখানে সংখ্যা দিয়ে দিতে পারেন। একজন ইউজার এই কুপনটা 2 বার ইউজ করতে পারবে, তাহলে এখানে সেই সংখ্যা দিয়ে দিলে ঠিক সেই অনুযায়ী আপনার এই কুপনটা অ্যাপ্লাই হবে। তো আমরা ধরেন এই কুপনটা করেছি, একটু আমরা সাইডে যেয়ে দেখবো, দেখি কিভাবে কাজ করে। আমরা পাবলিশ দিলাম, পাবলিশ দিয়ে আমরা আমাদের যে কোনো একটা প্রোডাক্ট আমরা অ্যাড করি। ধরেন আমরা এই প্রোডাক্টটা অ্যাড করলাম, আমরা ভিউ কার্ডে যাচ্ছি,
আচ্ছা, এবার ধরেন আমি কুপন কোডটা কপি হয়নি, আচ্ছা এখানে লিখে দিই, সমস্যা নেই। অ্যাপ্লাই দিই, এখানে দেখেন আমাদের 55 টাকা দাম, এখানে দেখেন এই যে নভেম্বর 2020 এই কুপন কোডটা এখানে দেখছেন এই যে ব্যবহার হয়েছে। তাহলে এইটাই যে 10 টাকা এই যে ডিসকাউন্ট হয়েছে, সেইখান থেকে 10 টাকা দিয়ে মানে 10 টাকা ডিসকাউন্টে সেই প্রোডাক্টটা নিতে পারছে। তো এই হলো মানে কুপন ইউজের ব্যাপার। এখানে ধরেন আমরা যদি এখানে এখন অ্যাপ্লাই দিয়েছি, এবার যদি আমরা প্রসিড টু চেক আউটে যাই, তাহলে হচ্ছে আমাদের এই প্রোডাক্ট ক্রয় করার জন্য যে অপশন, সেই অপশনগুলো ফিল আপ করে সে হচ্ছে নিতে পারবে মানে ইয়ে। আর কুপন তো এই যে বলেই দিলাম, যেভাবে আপনি লিমিট করে দিবেন ঠিক সেইভাবে আপনার কুপনগুলো কাজ করবে। এই হচ্ছে আমাদের মানে ই কমার্সের কুপন নিয়ে মোটামুটি আলোচনা। আচ্ছা, এইবার চলেন আমরা আমাদের সাইট থেকে কোনো একজন ভিজিটর কোনো প্রোডাক্ট ক্রয় করার সময় তার কাছে কিভাবে মানে ব্যাপারগুলো যায়, কি কি হয়, কি কি ঘটে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আর ওইটা সে যখন বাই করলো তখন হচ্ছে ওইটা সাইটে মানে আপনার অ্যাডমিন প্যানেলেই বা কিভাবে যায়, আর অ্যাডমিন প্যানেল থেকে এটা কিভাবে ম্যানেজ করে, এটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করব। মানে অনেকেই হয়তো এটা নিয়ে ট্রাই করেছেন, আবার অনেকে এটা নাও ট্রাই করে থাকতে পারেন, সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত একজন কাস্টমার আপনার সাইটে আসে, এসে হচ্ছে কি তার মতো সে প্রোডাক্ট চুজ করে। ধরেন আমরা একটা প্রোডাক্ট চুজ করলাম, ধরেন একটা ক্যাপ, তারপরে ধরেন একটা বেল্ট, এই দুটা প্রোডাক্ট আমরা চুজ করলাম। তাহলে এটা কি হলো, আমাদের কার্ডে এই যে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো আপনার থিমে বা আপনার ডিজাইন অনুযায়ী আপনার এগুলো হচ্ছে দেখাবে। ওকে, আচ্ছা, তো আমরা এবার কাস্টমার তার প্রোডাক্টগুলো সব চুজ করার পরে এই কাস্টমারের এটা কিন্তু সে যদি সাইট থেকে চলেও যায় তবুও কিন্তু, আচ্ছা একটু আর্জেন্ট ফোন, আমি একটু 1 মিনিট। যা বলছিলাম, তাহলে কাস্টমার তার এই কার্ডে অ্যাড করলো। এবার হচ্ছে আমরা যদি চেক আউটে যাই, মানে বা কাস্টমার যখন চেক আউটে যায় তখন হচ্ছে তার সামনে কি আসে, যে তার চেক আউট করার জন্য তার কাছে এই ইয়েটা আসে, মানে ফর্ম আসে, যে ফর্মের মাধ্যমে তার ইনফরমেশনগুলো দেয়, দিলে হচ্ছে সে বাই করতে পারে। এখন এইখানে হচ্ছে 2 ধরনের সিস্টেম থাকতে পারে। একটা হচ্ছে গেস্ট অ্যাকাউন্ট, যেটা হচ্ছে তার এই সাইটে অ্যাকাউন্ট হবে না, জাস্ট তার ইনফরমেশনগুলো দিবে, সে অর্ডার প্লেস করবে, এটা হতে পারে। আরটা হচ্ছে না, এই সাইট থেকে কিনতে হলে তার মানে অ্যাকাউন্ট এখানে করতে হবে। তো আপনারা অলরেডি জানেন ও কমার্সের মধ্যে সেটিংস আছে, গেস্ট অ্যাকাউন্ট অ্যালাউ অথবা অ্যালাউ কিনা। তো যাই হোক, হ্যালো, আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা ধরেন একজন কাস্টমারই ধরেন সে তার ইনফরমেশনগুলো দিল, মানে প্রোডাক্ট বাই করে কিভাবে ও কমার্স সাইট থেকে, এই আর কি। তারপরে তার ঠিকানা সব কিছু দিল, যেগুলো রিকোয়ার্ড ফিল্ড সেগুলো কিন্তু ঠিকঠাক দিতে হবে। তার সব কিছু চুজ করে দিল, তার ফোন নাম্বার দিল, তার ধরেন ইমেল অ্যাড্রেস দিল। আচ্ছা, এখানে দেখেন আরেকটা অপশন আছে নিচে, শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেস, মানে তার নিজস্ব বিলিং অ্যাড্রেস হচ্ছে এইটা, বাট সে যদি মনে করে যে না, অনেক সময় এরকম হয় যে আপনি প্রোডাক্টটা কিনবেন কিন্তু আপনি আরেকজন ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিবেন বা অন্য কাউকে গিফট করবেন, তখন যেটা হয় যে তখন এই অ্যাড্রেসে আপনি না নিয়ে তখন দেখা যাচ্ছে যে আপনি চাচ্ছেন যে তার অ্যাড্রেসে ওইটা পাঠিয়ে দিতে, কিন্তু কিনে দিচ্ছেন আপনি। তাহলে এখানে শিপ টু এ ডিফারেন্ট অ্যাড্রেস, এইটার কারণেও হতে পারে, বা আপনি নিজেও যদি মনে করেন যে আপনার বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস আলাদা, সেটাও হতে পারে। তো যদি সেটা হয় তাহলে আপনি এখানে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আর একটা ফর্ম সামনে আসবে, ঠিক একইভাবে এখানে হচ্ছে শিপিং অ্যাড্রেসটা দিতে হবে। তো ধরেন আমি বোঝার সুবিধার জন্য আমি দুইটাই দিলাম, ধরেন এখানে আমি আমার নিক নেমটা দিলাম। আচ্ছা, এখানে ধরেন আমি আমার অফিসের ঠিকানা দিলাম। আচ্ছা, এখানে যদি কোনো নোট লিখে দিতে চাই, এটা ম্যান্ডেটরি না, আপনারা তো বুঝতে পারছেন কোনগুলো ম্যান্ডেটরি, এখানে স্টার দেওয়া আছে।
আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করার পরে তারপরে হচ্ছে কাস্টমার এখান থেকে তার কোন অনুযায়ী সে পেমেন্টটা করবে, তার যে সেট আপগুলো আপনার স্টোরে করা আছে ই কমার্সের, আমরা তো পেমেন্টের ওইটা দেখেছিলাম তাই না? তো ওই অনুযায়ী এখানে সেই গেটওয়েগুলো ডিসপ্লে হবে। তো আপনি যদি মনে করেন যে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন, অর্থাৎ প্রোডাক্টটা আপনি হাতে পাবেন তারপরে টাকা দিবেন, তাহলে এটা চুজ করা যেতে পারে। যদি পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করতে চান, যেহেতু আমাদের পেপ্যাল সেট আপ দেওয়া নাই, কারণ আমাদের তো পেপ্যাল সেট আপ দেওয়ার অ্যাকাউন্ট নাই, আমাদের দেশে সাপোর্টও করে না, এই জন্য হচ্ছে পেপ্যালের কোনো কিছু শো হচ্ছে না। আপনারা যখন পেপ্যাল সাপোর্ট করবে সেই কান্ট্রিতে, আর এটা যখন চুজ করবে তখন পেপ্যালের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী পে করতে হবে। এটা আমরা কম বেশি এখন সবাই জানি ব্যাপারগুলো কীভাবে কাজ করে। এই জন্য দেখেন এখন প্লেস করারও বাটন হাইড হয়ে গেছে। তো আমরা এখানে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম। ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পরে এইবার কাস্টমার কি করে, প্লেস অর্ডারে ক্লিক করে। যখনই প্লেস অর্ডারে ক্লিক করছে তখন দেখেন কিছু সময়ের মধ্যেই অর্ডারটা প্লেস হয়ে যাবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। এই দেখেন এখানে হচ্ছে কাস্টমারের অর্ডার নাম্বার, তারপরে ডেট, ইমেল অ্যাড্রেস, টোটাল কত, অর্ডারের ডিটেইলস এখানে সব দেখা যাচ্ছে। বিলিং অ্যাড্রেস কোনটা শিপে, এটা হচ্ছে কে দেখছে বলেন তো, কাস্টমার দেখছে। তার মানে কাস্টমার এইভাবে দেখবে, তার অ্যাকাউন্টে যখনই যাবে, ধরেন এই অর্ডার এই মুহূর্তে তার কাছে এই ডিটেলসটা নাই, এটা তো সরাসরি এইভাবে আসছে, এখন পরে আবার তার দেখা লাগবে। তখন হচ্ছে সে যদি তার অ্যাকাউন্টে যায়, এখানে আমাদের মাই অ্যাকাউন্টে অ্যাড করা নাই, তখন সে তার অ্যাকাউন্টে দেখতে পারবে। যেমন ধরেন আমাদের এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট, এটা কিন্তু ও কমার্স থেকে ডিফল্টভাবে আপনার মাই অ্যাকাউন্ট একটা পেজ ওরা ক্রিয়েট করে দেয়। আচ্ছা, মাই অ্যাকাউন্ট পেজটা একটু দেখে আসি কি নামে আছে। এই যে এই পেজটা, আমরা এটা ভিজিট করি। এই যে মাই অ্যাকাউন্ট পেজে যখন যাবে, সে তার অর্ডারের মানে যা যা দেখেন, এই যে সে তার মাই অ্যাকাউন্ট অ্যাড্রেস, যে যে কোনো সময় সে যখন তার অ্যাকাউন্টে প্রবেশ করবে তখন তার সব কিছু এখান থেকে দেখতে পারবে। যেমন যদি তার ড্যাশবোর্ডে যায় তাহলে তার ড্যাশবোর্ডে যা যা আছে তাই দেখতে পারবে। যদি তার অর্ডারে যায়, এই যে একটু আগে সে অর্ডার করেছে, অর্ডারটা এখন কোন অবস্থায় আছে সেটা দেখতে পারবে। দেখেন এই যে অর্ডারটা করেছিল, এখন এখানে যদি ভিউতে দেয় তাহলে তার অর্ডারটা কোন অবস্থায় আছে সে দেখতে পারবে। না, এটা হচ্ছে অর্ডারের ডিটেইলস। মাই ট্র্যাক করলে হচ্ছে এই যে অর্ডারটা এখন হচ্ছে প্রসেসিংয়ে আছে, দেখছেন এই যে কত তারিখে অর্ডার করা হয়েছিল এটা। তো আমরা এটা দেখবো যে প্রসেসিং থেকে ধরেন কোনো একটা সময় এটা ক্যান্সেল হলো অথবা অর্ডারটা কমপ্লিট হলো, তখন কিভাবে এখানে তার অ্যাকাউন্টে দেখবে। যদি সে ডাউনলোডেবল কোনো প্রোডাক্ট কিনে তাহলে কি ডাউনলোডের মধ্যে দেখতে পাবে, তার অ্যাড্রেস, তার ডিটেইলসগুলো সব এইখানে হচ্ছে পেয়ে যাবে। এটা বুঝতে পারছেন বোধহয়, এটা জটিল কিছু না। আচ্ছা, তো ধরেন এইবার হচ্ছে অ্যাডমিনে দেখার বিষয়, যে অ্যাডমিনে ব্যাপারটা কিভাবে যায় আর কিভাবে হ্যান্ডেল করে। তো যে সাইটের ওনার সে হচ্ছে অ্যাডমিন প্যানেলে, এখানে দেখেন ই কমার্সের মধ্যে যতগুলো নতুন নতুন অর্ডার আসে এইভাবে নোটিফিকেশন দেখা যায়। এই যে একটা অর্ডার আসছে, এই যে একটা এরকম নোটিফিকেশন দেখা যাচ্ছে। এইবার অর্ডারের মধ্যে যদি যাওয়া হয়, অর্ডারের মধ্যে গেলে এই যে দেখেন এই যে অর্ডারটা এই যে দেখা যাচ্ছে, এই যে একজন কাস্টমার 3 মিনিট আগে অর্ডার করেছে, প্রসেসিংয়ে আছে। এখন আপনি আপনার এই কাস্টমারকে এখন এবার যারা এই শপ ওনার তারা কি করে, তখন হচ্ছে এই অর্ডারটা এখন কিভাবে হ্যান্ডেল করবে সেটা হচ্ছে ম্যানেজ করে। তাহলে সেটা কিভাবে ম্যানেজ করতে হয়,
এই মানে টাইটেলের উপর যদি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে ডিটেইলস ভিতরে দেখতে পারবেন। এই যে কত তারিখে অর্ডার করেছে, কোন টাইমে অর্ডার করেছে, হ্যাঁ, তারপরে অর্ডার যে করেছে কোন মেইল থেকে করেছে, কোন অ্যাড্রেস থেকে, মানে তার বিলিং অ্যাড্রেস কোনটা দেখেন দেখা যাচ্ছে, তার শিপিং অ্যাড্রেস কোনটা। তাহলে এখন যারা এই শপ ওনার তারা কি করবে, এই শিপিং অ্যাড্রেসটা দেখে সব কিছু যদি ঠিকঠাক থাকে তখন হচ্ছে কি এই অ্যাড্রেসে তার সাথে যে যে সিস্টেমে প্রোডাক্ট পাঠানোর সেই সিস্টেমে প্রোডাক্ট পাঠিয়ে দিবে। যদি এখানে যদি কোনো ভুল কোনো কাস্টমার ধরেন হঠাৎ করে ফোন দিল, দিয়ে বলল যে ভাইয়া আমি যে নাম্বার বা ভাইয়া বা আপনাকে যা বলে এই সম্বোধন করুক, যে আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম আমার ফোন নাম্বারে একটু ভুল হয়েছে। যদি কাস্টমার ভালো না বুঝে আপনি কাস্টমারকে বলতে পারেন আপনি আপনার ওইখান থেকে এডিট করে দিন। যদি কাস্টমার এডিট করতে না পারে তাহলে আপনাকে যদি বলে যেটা আমাকে হেল্প করেন যে আমি আমার এই ফোন নাম্বারটা আপনি ঠিক করে দেন, তাহলে এখানে দেখেন এডিটের অপশন আছে। এখানে যদি এডিটে ক্লিক করেন তাহলে এই সব কিছু দেখেন এডিট করা যায়। তো এখান থেকে আপনি চাইলে এডিট করে দিতে পারেন। এডিট করে আপডেট দিলে তখন হচ্ছে সেই নাম্বারটা বা সেই ইনফরমেশনটা এখানে নতুন করে অ্যাড হয়ে যাবে। তারপরে তার ঠিক নিচে দেখেন এখানে দেখা যাচ্ছে যে কি কি সে অর্ডার দিয়েছে। এখানে দেখেন যে বেল্ট অর্ডার দিয়েছে, তার এসকিউ নাম্বার, ওই যে আপনাদের এসকিউ শিখিয়েছিলাম এটা দেখা যাচ্ছে, এসকিউ নাম্বারটা দেখা যাচ্ছে, তার প্রোডাক্টের টোটাল দাম কত সেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, প্রোডাক্ট কতগুলো পাঠাতে হবে। এখন যারা ওনার তারা কি করে, কোন প্রোডাক্ট দিয়েছে কোন এসকিউ নাম্বার সেটা খুঁজে বের করে, কত মানে টাকা, এই টাকা তো তাদের আর দেখার দরকার হয় না, টাকা তো অটোমেটিক্যালি সিস্টেম থেকেই হ্যান্ডেল হবে। কোয়ান্টিটিটা কত খুব গুরুত্বপূর্ণ, যে কতগুলো সেই এই প্রোডাক্টটা নিতে চাচ্ছে। এখানে দেখেন ডিসকাউন্ট দেখা যাচ্ছে, ওই যে কুপন অ্যাড করা হয়েছিল দুইটা প্রোডাক্টে 10 টাকায় যে ভাগ হয়ে গেছে, 5 টাকা ডিসকাউন্ট। ওকে, এখানে টোটাল কত দাম এই যে দেখা যাচ্ছে। তাহলে এখন যদি কোনো ভেরিয়েবল প্রোডাক্ট হয় তাহলে সেইগুলো এখানে দেখতে পারবেন যে এইটা হচ্ছে তার শিপিংটা এখানে দেখেন ফ্ল্যাট রেট শিপিং দেখা যাচ্ছে যে শিপিং চার্জ হচ্ছে এত। তাহলে আপনার সব কিছু ঠিকঠাক। এখন আপনার কাজ হবে কি এগুলো যে হচ্ছে ডেলিভারি ম্যান বা যেভাবে হ্যান্ডেল করেন সেইভাবে সব কিছু বুঝিয়ে তাকে ধরেন দিয়ে দিলেন, দিয়ে এখানে এখন এই প্রোডাক্টটা কোন অবস্থায় এখন আছে, ধরেন এই প্রোডাক্টটা এখন তো প্রসেসিংয়ে আছে, আপনি ধরেন কোনো কারণে এই প্রোডাক্টটা হোল্ড করে দিতে চাচ্ছেন, মানে সে বললো যে এই মুহূর্তে আমি নিতে চাচ্ছি না, অথবা কোনো একটা সমস্যা হয়েছে প্রোডাক্টে, তাহলে এখানে যদি অন হোল্ডে ক্লিক করে আপডেট দেন তাহলে কাস্টমার তার অ্যাকাউন্টে এসে দেখতে পারবে এখন কোন প্রসেসে প্রোডাক্টটা আছে, এখানে দেখতে পারবে। তো ধরেন কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয়ে গেল, মানে যে ডেলিভারি ম্যান সে ডেলিভারি দিয়ে দিল, তার কাছে যদি অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে সে ডেলিভারি দিয়ে কি করে এখান থেকে কমপ্লিটে ক্লিক করে এখান থেকে আপডেট দেয়। তাহলে আপডেট দিলে কি হয়, কাস্টমার প্রোডাক্ট পাওয়ার পরে সে যদি তার সাইটে আসে আর যদি তার মানে অর্ডার ভিউ করে তাহলে সে স্ট্যাটাস, এখানে দেখেন স্ট্যাটাস যদিও দেখাচ্ছে, দেখেন এই যে কমপ্লিট দেখাচ্ছে, তার মানে তার অর্ডারটা মানে ডেলিভারি কমপ্লিট। তাহলে এই সিস্টেমে হচ্ছে ই কমার্সের মানে এই যে প্লাগইনটা এটা হচ্ছে কাজ করে, প্রোডাক্ট ক্রয় করা বা হ্যান্ডেল করা এই ব্যাপারগুলো। আচ্ছা, এই বিষয়ে কি কারো কোনো বুঝতে সমস্যা বা কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, এই যে অ্যাড্রেস তো মনে করেন এই দুইটা, একটা হচ্ছে গিয়ে শিপিং আর একটা হচ্ছে গিয়ে বিলিং অ্যাড্রেস। ওই বিলিং অ্যাড্রেসটা কি? আপনি কি প্রথম থেকে ছিলেন আলোচনার? স্যার ছিলাম, আবার একটু বলেন। বিলিং অ্যাড্রেস তো একটা মানুষের মানে কি বলতে পারি নিজস্ব অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ, পার্মানেন্ট বা নিজস্ব অ্যাড্রেস। হ্যাঁ, মানে আপনি আপনার বাড়ি হচ্ছে কোথায় জানো, ফরিদপুর না? না স্যার, গোপালগঞ্জ। গোপালগঞ্জ কোথায়? গোপালগঞ্জ মকসুদপুর। আচ্ছা, মকসুদপুর। তাহলে মকসুদপুর হচ্ছে আপনার বিলিং অ্যাড্রেস। ওকে, আর আপনার স্থায়ী বা পার্মানেন্ট যে অ্যাড্রেসটা, আর আপনি ধরেন আপনার প্রোডাক্টটা নেবেন হচ্ছে ফরিদপুরে, সেটা হতে পারে শিপিং অ্যাড্রেস। ওকে, আর আপনার যদি বিলিং অ্যাড্রেসটাই আপনার শিপিং অ্যাড্রেস হয় তাহলে আর শিপিংটা সিলেক্ট করা দরকার নাই, আপনার বিলিং অ্যাড্রেসেই আপনি আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন।
কারণ তখন তো এখানে দেখাবে যে আপনি শিপিং অ্যাড্রেস সিলেক্ট করেন নাই, এখানে তো ইনফরমেশন দেখাবে না, বিলিংটাই দেখাবে, তাহলে ওইটাই আপনার শিপিং অ্যাড্রেস। ওকে, এটা হতে পারে। আরেকটা হতে পারে ওই যে একটু আগে বলছিলাম যে কেউ একজন আপনার হয়ে কেউ আপনাকে কিনে দিতে চাচ্ছে, আপনার ফ্রেন্ড অথবা আপনার পরিচিত কেউ, তাহলে তার অ্যাকাউন্ট হচ্ছে তার বিলিং অ্যাড্রেস, তার মানে তার সাথে লেনদেন হবে তার বিলিং অ্যাড্রেসের সাথে। আর শিপিং অ্যাড্রেসটা কি অনলি প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার যে অ্যাড্রেসটা, তাহলে যে আপনাকে প্রোডাক্টটা গিফট করছে সে শিপিং অ্যাড্রেস হিসেবে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিল, আর বিলিং অ্যাড্রেসটা হিসেবে তার অ্যাড্রেস দিয়ে দিল। ওকে, হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমার মনে হয় কমার্সের বিষয়টা হচ্ছে সাধারণ, আপনারা যতটা জটিল করে ভাবছেন, সাধারণ ক্লায়েন্টরা মানে এই কমার্স দিয়ে যারা সাইট করায় তারা মানে আমাদের দেশের মানুষের চিন্তাভাবনা একটু অন্যরকম, হ্যাঁ, কিন্তু বহির্বিশ্বের যারা তাদের চিন্তাভাবনা আবার একটু অন্যরকম। আমাদের দেশে যারা আছে তারা এসেই বলে হচ্ছে দারাজের মতো ওয়েবসাইট চাই, তার মানে অনেকে, সবার কথা বলবো না, অনেক ভালো ভালো ক্লায়েন্ট আছে, অনেক ভালো ক্লায়েন্ট আছে আমাদের দেশেও, দারাজের মতো ওয়েবসাইট চাই, ফুড পান্ডার মতো ওয়েবসাইট চাই। হ্যাঁ, ওকে, করে দেওয়া যাবে। কত বাজেট যদি জিজ্ঞাসা করে, তখন ধরেন বলে দিলাম যে যদি আপনি দারাজের মতো একটা ওয়েবসাইট চান তাহলে আপনার 40 লাখ থেকে 50 লাখ টাকা দিতে হবে। তখন দেখা যায় যে সে ওই মুহূর্তে যদি স্ট্রক করলে তার জন্য সুবিধা হয় তাহলে তাই করার লাইন হয়ে যায়। বা একটা সময় এসে সে বলে কি যে আমার তো আসলে বাজেট হচ্ছে 5,000 টাকা, বুঝছেন? তাহলে এই হচ্ছে ব্যাপার। তো এইসব ক্লায়েন্টরা যারা এই কমার্স সাইট চালায় তারা এগুলো মোটামুটি বোঝে বা জানে, তো আপনাকে যখন সাইট করে দিতে বলবে তখন হয়তো আপনাকে এই একটা থিম তারা দিয়ে দিতে বলে, এইটা দিয়ে তুমি বানিয়ে দাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, অথবা অনেক থিমে সুন্দর সুন্দর ডিজাইন করে কাজ করে দেওয়া আছে। আর যদি সে পুরোটাই কাস্টম করে নিতে চায় তাহলে তো আপনার ডেভেলপমেন্টটা জানতে হবে, আর এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আর যদি কোনো আপনার তার পুরো কাজটাই আপনি কোনো একটা সুন্দর একটা থিম দিয়ে করে দিতে পারবেন, এটা আমি অলরেডি বলেছিলাম আপনাদের। তো আপনারা আস্তে আস্তে খুঁজে খুঁজে কিছু এরকম কালেক্ট করে রাখলেন, লিস্ট করে রাখলেন যে এই থিমগুলো দিয়ে এই ধরনের কাজ করা যায়। কমার্সের সিস্টেম কিন্তু এটাই, হ্যাঁ, এটা কমার্সের সিস্টেম অনুযায়ী পুরোটাই চলবে আপনার সাইট, মানে এই লেনদেন বা আনুষঙ্গিক সব। এখানে পার্থক্য মূলত কি হয় যে ডিজাইনটা হয়তো একটু চেঞ্জ হয়। যেমন ধরেন এই জিনিসটাকেই আমি খুব সুন্দরভাবে আপনাদের আমি করাই, মানে এই 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 কাজটা করে দেখাতে পারি। কেমন? ধরেন ড্যাশবোর্ডটা এইখানে না, আমি সুন্দর একটা ডিজাইন করে দিব, এখানে একটা ড্যাশবোর্ডের আইকন থাকবে, হ্যাঁ, এখানে ধরেন লেখা থাকবে, এখানে ধরেন ড্যাশবোর্ডের একটা আইকন থাকবে, এখানে লেখা থাকবে ড্যাশবোর্ড। তারপরে অর্ডার, ধরেন এখানে অর্ডারের একটা আইকন থাকবে, এখানে লিখে থাকবে হচ্ছে অর্ডার। এখানে ধরেন একটা ডাউনলোডের আইকন থাকবে, এখানে লেখা থাকবে ডাউনলোড। তাহলে আমি যেটা করব, আমি একটু কিছু কোড টোড করে ওর মধ্যে হচ্ছে সুন্দর করে ওই জিনিসটাকে সাজাবো। আমি কিন্তু এর মানে এই না আমি এই পুরো জিনিসটাকেই বাদ দিয়ে দিচ্ছি বা কিছু করছি, এইটাকেই আমি এই ধরেন এখানে একটা ট্যাবই বানালাম, এখানে একটা ট্যাব করে দিলাম, এই ট্যাবে ক্লিক করলে এই ইয়েটা অর্ডারটা ড্যাশবোর্ডটা ওপেন হবে, এই ট্যাবে ক্লিক করলে অর্ডারটা ওপেন হবে, এই ট্যাবে ক্লিক করলে ডাউনলোডটা ওপেন হবে। তাহলে কোডের মধ্যে আমি একটু সুন্দর সুন্দর করে ওই জিনিসটাকে সাজিয়ে দিলাম। তাহলে হঠাৎ করে নতুন একজন কাস্টমার বা নতুন একজন কেউ আসলে মনে করবে কি ওরে বাবা এটা তো একটা ব্যতিক্রম কিছু, আসলে কিন্তু টোটাল এইটাই, কিন্তু সে ফিল পেলো আলাদা একটা কিছু। এইটাই কমার্স সাইটগুলোতে মেইনলি এইটাই হয়। আপনি যখন আলাদা থিমে যান তখন দেখেন কি যে ও এই জিনিসটা টোটালি ডিফারেন্ট, আসলে কিন্তু ডিফারেন্ট না। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন বা ভিতরে যে কল্পনা করেন তাহলে দেখবেন কি যে ডিজাইনটাই চেঞ্জ, কিন্তু মূল ব্যাপারটা একই রকম। এক্সট্রা কিছু ব্যাপার থাকে, যেমন ধরেন আমাদের ইসে ওই কমার্সে ভেরিয়েবল প্রোডাক্টগুলো নর্মালি ড্রপ ডাউন আকারে থাকে। এখন ধরেন আপনি ওই ভেরিয়েবল প্রোডাক্টগুলো আপনি চান ওই ওই রিলেটেড আইকন থাকবে বা ইমেজ থাকবে বা কালার থাকবে, তাহলে ওর জন্য কিন্তু সিস্টেমটা কিন্তু কমার্সেই আপনাকে বানিয়ে দিয়েছে। এখন ওইটার ক্ষেত্রে কি করে ডেভেলপাররা, ওইখানে হয়তো কাস্টম কোড করে কিছু বানিয়ে দেয় যেটার মাধ্যমে ওই যে যেখানে হচ্ছে কালারের ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনটা চেঞ্জ করে ওইখানে ধরেন কালার দেওয়ার সিস্টেম করে দিয়েছে। তাহলে অটোমেটিক কেউ যদি ভেরিয়েবল প্রোডাক্ট চুজ করে তো অটোমেটিক ওই কালার দেওয়ার এখানে অপশন বানিয়ে দেয়, কালার চুজ করে দেওয়া যায় আর ওইটাই কালারটা শো করে, এইভাবেই হয়। অথবা এই ধরনের কিন্তু প্লাগ ইন পাওয়া যায়, প্লাগ ইন ইউজ করে দিলে আপনাদের গতদিন আমি বলেছিলাম কমার্স সুইচ
ভেরিয়েবল সুইচ এরকম কি একটা নাম নাম মনে পড়ছে না এই মুহূর্তে, সুইসার বা সুইচ কি যেন একটা নাম এই মুহূর্তে মনে আসছে না, ওটা দিয়েও কিন্তু এটা করা যায়, তাহলে ওইটাই কিন্তু করে দেয়। তারপরে যখন গ্যালারির মধ্যে যাওয়া হয় তখন দেখবেন যে গ্যালারি ও কমার্সই কিন্তু আছে, তখন দেখা যায় আপনি ওই সাইটে যে দেখছেন কি গ্যালারিটা একটু ডিফারেন্ট, মানে টোটালি ডিফারেন্ট, আপনার ফিলটা অন্যরকম হচ্ছে, তাহলে ওইটা কি করেছে, ওইটা ও কমার্সের ওইটাকেই কাজে লাগিয়ে তার ওই গ্যালারি ফিলটা সুন্দরভাবে ডিসপ্লে করে দিয়েছে। তাহলে একটা কাস্টম সাইট করতে যেয়ে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এটা ও কমার্স সাইট যদি করতে হয়। এখন ক্লায়েন্টের বাজেট যদি থাকে $200, তাহলে $200 একটা এলিমেন্টার প্রজেক্টেও আমরা নেই, হ্যাঁ, যে একটা এলিমেন্টার একটা সাইট করে দিব। এমন হতে পারে একটা ল্যান্ডিং পেজেও $200 নেই, এটা ক্লায়েন্ট ভেবে, আবার দেখা যাচ্ছে $20 করে দিই, ঠিক আছে। টোটালি আপনার ব্যাপার, আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করতে পারেন। তাহলে ওই ওই কাজ করতে যে আপনার যদি ক্লায়েন্টের বাজেট হয় $200 আর আপনার যদি সময় লাগে 1 মাস, তাহলে চিন্তা করেন কি অবস্থা হবে। তখন দেখা যায় যে আপনি ক্লায়েন্টের বাজেট আছে, ক্লায়েন্টের বুঝতে দেওয়ার আপনার কোনো দরকার নেই, আপনি যদি ওই রিলেটেড একটা সুন্দর একটা থিম দিয়ে তাকে করে দেন, সে কিন্তু খুশি। ধরেন সে বুঝে না সাইটে, এটা বুঝলেও বাকি কোনো ব্যাপার না, আপনার সাথে তার চুক্তি হচ্ছে আপনি তাকে এই ধরনের সাইট বানিয়ে দেবেন। এখন আপনি কিভাবে বানিয়ে দিলেন এটা তো আপনার ব্যাপার, বা আপনার ব্যাপার কি। আর থিমগুলোতে যেটা হয়, আপনি কাস্টম কোড যেটা করবেন এটা কিন্তু মানে যারা প্রফেশনাল ক্লায়েন্ট তারা এটা বুঝে যে আপনার কিন্তু অনেক বাগ ফিক্স করা বা আপনার যে ত্রুটিগুলো আছে এগুলো সুন্দরভাবে যদি ইমপ্রুভ করে দিতে না পারেন তাহলে কিন্তু আবার পরবর্তীতে সমস্যা। থিমগুলোতে যেটা হয়, ভালো ভালো থিম ওরা কিন্তু প্রতিনিয়ত ওইটার জন্যই কাজ করে, তাহলে ওইটা দিয়েই যদি আপনার সাইট চলে তাহলে তো আপনার এর পিছনে সময় দেওয়ার কোনো যুক্তি আমি বুঝি না, ঠিক আছে। আর যদি আপনারা কোডিংয়ের এই ব্যাপারগুলো পারেন, এগুলো শিখতে পারেন, তাহলে তাও আমি বলবো একটা থিম যদি ওইভাবে কাজে লাগানো যায়, থিমটাকে কাজে লাগিয়ে ওর মধ্যে কোড করে আপনি আরো সুন্দর একটা ডিজাইন করে দেন, তাহলে ব্যাপারটা কিন্তু আপনার জন্য অনেক সময় আপনাকে সেভ করে দিবে, আর আপনার কাজ শেষে আপনি কিন্তু হ্যাপি। আপনাদের মধ্যে এখন অনেকেই আছেন যে মনে মনে ভাবতেছেন যে মাসে যদি $100 হয় বা $200 হয় আমি খুশি, কিন্তু আমরা যদি কাজ করতে যাই আমাদের কিন্তু এরকম $100-200 মাস চলবে না, বা এটা আমরা ভাবিও না, কারণ আমার সময়ে পোষাবে না। আমি 1 মাস ধরে $200 প্রজেক্ট করব, তো আমার এই মাস চলবে কিভাবে। আমাদের কিন্তু টার্গেট একটু বেশিই থাকে। তাহলে আপনার কাছে এখন হয়তো মনে হতে পারে যে আমি সারা মাস ধরে কাজ করব, $200 আমি হ্যাপি, তাহলে ওকে ফাইন, আপনি করেন, খাটেন, করেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনার যদি মনে হয় যে না আপনার মাস শেষে আপনার ভালো একটা আর্নিং দরকার, বা না হলে আপনার হবে না, তখন কিন্তু আপনার ভাবনাটা অন্যভাবে কাজ করাতে হবে। তখন আপনার সময়টা অনেক মূল্যবান হবে। আপনারা অনেকে আমাকে নক দিলে অনেক সময় বলি যে প্লিজ সময়টা নষ্ট করেন না, আপনারা কাজের কথা বলেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, আপনার একটা মিনিটও একটা সময় অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। তো যাই হোক, আজকে মূলত কমার্সের মনে হয় খুব বেশি কিছু দেখাইনি, মূলত কুপনটা দেখালাম আর অ্যাকাউন্টের মধ্যে কিভাবে ব্যাপারটা থাকে সেটা দেখালাম। মূলত যেটা আপনাদের আজকে বললাম সেটা হচ্ছে আপনাদের কি করা, একটু কাজের প্রতি একটু আবারও একটু উদ্দীপনা তৈরি করা, এই একটা ব্যাপার। আর একটা যেটা বলেছি সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার বিভিন্ন ব্যাপারে যাওয়ার ক্ষেত্রে আমি ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে মাঝে মাঝেই আপনাদের বলবো, অনেক ট্রিক্স আছে, অনেক ব্যাপার আছে, এগুলো একটা সময় নিজেই জানবেন। আর ক্লায়েন্ট কমিউনিকেশন কখনোই শিখিয়ে দেওয়ার ব্যাপার না। হ্যাঁ, শিখিয়ে দেওয়ার ব্যাপার কেমন, এই যে আজকে যেমন কিছু শেয়ার করেছি এগুলো যদি আপনি নিজের মধ্যে কাজে লাগাতে পারেন তাহলে ধরে নিতে পারেন যে এইটাই আপনাকে শিখিয়ে দেওয়া। আর সব থেকে ক্লায়েন্ট কমিউনিকেশনের বড় শিক্ষা হচ্ছে আপনার নিজস্বতা, আপনার বুদ্ধি, আপনার উপস্থিত বুদ্ধিমত্তা, আপনার উপস্থিত সব কিছু, এইগুলো নিয়ে হচ্ছে ক্লায়েন্টের সাথে ব্যাপারগুলো যেতে হয়, এটা ক্লায়েন্টের সাথে আগাতে হয়, এটা হচ্ছে ব্যাপার। ওকে, কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা ক্লোজ করব। নেক্সট দিন আমরা একটা প্রজেক্ট দেখব ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। আমরা নেক্সট ক্লাসে যে প্রজেক্টটা করব ওই লিংকটা কি একটু দেওয়া যায় আগে, আমরা নিজেরা দেখতাম, প্র্যাকটিস করতাম, তাহলে প্রজেক্টটা নিয়ে আমাদের হ্যাঁ দিয়ে দিব। ওকে, আচ্ছা, আর কিছু স্যার ওই প্রজেক্ট করার আগে স্যার ইটা যদি একটু দেখাতেন অ্যাকাউন্ট কিভাবে করে কি করা, ওইটাই মেইন প্রবলেমটা হলো স্যার ভেরিফিকেশনটা, এসএমএস দিয়ে ভেরিফিকেশনটা না ওইটা, মানে বুঝি নাই। অ্যাকাউন্ট স্যার অ্যাকাউন্ট ছাড়া এই কোনো প্রোডাক্ট কেনা যাবে না এই পেজ থেকে।